মানে কি অফ করে দেবেন? হ্যাঁ, আচ্ছা। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলাপচারিতা আমাদের যে পর্ব শুরু হয়েছে সেই পর্বে আপনারা সকলেই জানেন যে আমাদের সাথে আমেরিকা থেকে যুক্ত হচ্ছেন আম আমরা বলি আম্বিয়া অন্তরা বা আম্বিয়া বেগম অন্তরা। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের সকলের সাথেই তিনি কথা বলবেন আজকে। আমরা তার কাছ থেকে তার জীবনের গল্প শুনবো। তার আজকে যে জায়গাটিতে তিনি দাঁড়িয়েছেন, কিভাবে দাঁড়ালেন? আমেরিকার মাটিতে বসে থেকে তিনি এনজিও করে সেখান থেকে সেই এনজিওতে অ্যাওয়ার্ড পাচ্ছেন। কিভাবে একজন বাঙালি হয়ে এই জায়গাটিতে দাঁড়ালেন? তার এই জীবনের গল্প এবং তার জীবনের চড়াই-উতরাইয়ের কথা আমরা তার কাছ থেকে শুনবো। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আম্বিয়া বেগম অন্তরা, আপনার কাছে আজকে আমরা যে বিষয়গুলি জানবো, আপনার কথা শুনবো, আপনি মানে আমাদের সাথে খোলামেলাভাবে কিছু কথা বলবেন। আপনি নির্ভয়ে বলবেন আশা করি। কারণ আমি জানি না আপনি আপনাকে আমি স্টিমিয়ার্ড হ্যাঁ, আমরা স্টিমিয়ার্ডে নিয়ে এসেছি এবং আজকের লাইভে মেহেরপুরের মানুষ হিসাবে, মেহেরপুরের সন্তান হিসাবে আপনার সাথে আজকে আমাদের কথা হবে। তো শুরুতেই আমাদের রীতি অনুযায়ী আমরা সাধারণত বলি যে যিনি থাকেন অতিথি তার কাছ থেকে একটু জেনে নিই যে তার পরিবার এবং তার দেশের বাড়ি কোথায়, কেমন কি, এটা একটু আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কাছে এইটাই ভালো লাগছে যে আমি মেহেরপুরের মেয়ে। মেহেরপুরের মানুষের কাছে আমি আমার কথা বলতে পারছি। এই পর্যায়ে এসেছি আমি। তো আমি প্রথমে বলে নিচ্ছি, আমার বাড়ি মেহেরপুর জেলারই, মেহেরপুর সদর জেলা, এটা কলাইডাঙ্গা গ্রামের নাম। আমাদের পোস্ট অফিস হচ্ছে বারাদি বাজার। আমার বাবা মরহুম সৈয়দ আলী ফরাজি। আচ্ছা, আমরা ৬ বোন, ১ ভাই। আমাদের ভাই সবার বড়। আমার আচ্ছা, ভাই মারা গেছেন ১৯৯১ সালের জুন মাসে। উনি মুক্তিযোদ্ধা ছিলেন। আচ্ছা। আ আর আপ বলুন। আর কি হ্যাঁ, বলবেন? এটাই। এটাই। আর আমার আপনার কাছ থেকে আব্বা হ্যাঁ, নাই আপনার এখন, মারা গেছেন। দুজনেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী হুম। করুক। আপনার কাছ থেকে একটু শুনি, আরেকটু কথা শুনি। সেটি হলো যে আপনি এই যে বাংলাদেশে আপনার শিক্ষা জীবন আপনার কিভাবে শুরু হয়েছিল? কোথায় পড়াশোনা করেছিলেন এবং কিভাবে আপনার যাত্রাটা শুরু হয়েছিল? একটু বলুন। আসলে আমার পড়াশোনা শুরু হয়েছে আমাদের মমিনপুর হাই স্কুল বলে যেটাকে। জি, মমিনপুর হাই স্কুল না, প্রাইমারি স্কুল। জি। প্রাইমারি স্কুলে পড়েছি। তারপরে ক্লাস 3 পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি চলে গেছি ঢাকাতে, আচ্ছা, ভাইয়ের আচ্ছা। কাছে। আমার ভাই ঢাকাতে থাকতেন। আচ্ছা, আচ্ছা। তো ঢাকাতে তাহলে যেয়ে আমি বাকি পড়াশোনা করেছি। আবার ফিরে আসছি গ্রামে। আচ্ছা, আমি আবার পড়াশোনা শুরু করছি। মানে আমার গ্রামে খুব কম থাকা হয়েছে। বেশিরভাগ সময় আমি ঢাকাতেই থাকতাম। আচ্ছা। আপনি যে ঢাকাতে থাকতেন বেশিরভাগ সময়, ঢাকাতে আপনি উদ্যোক্তা হিসাবে আপনার আরেকটি পরিচয় পাওয়া যায়। যে আপনি উদ্যোক্তা হিসাবে একটি প্রতিষ্ঠান আপনাকে স্বাধীনতার পদক ঘোষণা করেছিল, আপনাকে দিয়েছিল। হ্যাঁ, রাইট। এবং বিচারপতি হাবিবুর তখন আমি রহমান সম্ভবত। হ্যাঁ, জি, আমি জি, জি। একটু বলে নিই তারপরে আপনি সেভাবে আমাকে কথাটি বলেন। সরি, সরি। তাহলে না আ এখন আপনি যে এই যে আ উদ্যোক্তা হিসাবে আপনি আসলেন, আপনি উদ্যোক্তা হিসেবে কি দিয়ে শুরু করেছিলেন আপনার ১ম যাত্রাটি? আমি উদ্যোক্তা শুরু করেছিলাম। এটা বিশেষ করে আমার শখ ছিল টেইলারিং এর উপরে। আচ্ছা।
যেটা অনেকেই আমাকে দর্জি বলে ডাকতো। তো আচ্ছা, আচ্ছা। ওইটাই আমি দর্জিটাই আমি একসময় যখন গার্মেন্টস রূপান্তরিত করলাম, তখন আমি হয়ে গেলাম উদ্যোক্তা। এটা আরকি। আচ্ছা, 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 আচ্ছা। তো ওই ঢাকা বনশ্রীতে আমার অফিস ছিল। জি, জি, জি। আ এটা রামপুরা কারখানা। এই উদ্যোক্তার পিছনে অনেক, অনেক বড়, বড় কাহিনী। সব কথা আমি হয়তো বলতে পারছি না, যেটুকু না না, বললেই না। ছোট করে, হ্যাঁ, ছোট করে বলুন, আমি একটু শুনি। এই উদ্যোক্তাটা শুরু হয়েছিল আমার মাত্র ৳৫,০০০ দিয়ে আমি উদ্যোগটা কাজটা শুরু করেছিলাম যে আমি একটা কিছু করতে চাই। আচ্ছা, আচ্ছা। নিজেকে নিজের পায়ে যখন শুরু হলো যে নারী আন্দোলন, নারী নিয়ে রাস্তায় নেমে নারী অধিকার, হু, হু, তখন আমি একটা বইতে পড়লাম, হু, হু। মানে অনেক মানুষ বই পড়তাম। বইয়ে পড়লাম যে অধিকার নিয়ে কথা বলা যাবে না। অধিকার নিজেকে তৈরি করতে হবে। নারীরা রাইট। অবহেলিত, নারীরা অনেক কিছু। কিন্তু আসলে সেটা না। নারীরা নারীর অধিকার তৈরি করতে হলে তার নিজেকে নিজের মতো তৈরি করতে হবে। ওই তখনই আমি আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি আমার কাজ শুরু করলাম। যেটা পারি সেটা দিয়ে শুরু করলাম। এই যে যুদ্ধে হু, হু। বলে না যে, "তোমরা যে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো।" ওই আচ্ছা, আমি আচ্ছা। ঐরকম যে আমি যেটা হাতে পেয়েছি, যেটুকু আমার যোগ্যতা, যেটুকু সেটুকু নিয়েই আমি আমি ব্যবসা শুরু করলাম। কিন্তু তার আগে আমি জব করেছি যে এনজিওতে দীর্ঘ ১২ বছর। ১২ আচ্ছা, বছর আচ্ছা। জব করাতে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করি। এবং সেই ব্যবসা প্রতিষ্ঠান আ ধীরে, 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 ধীরে বড় হতে লাগলো। মানে কর্মীর সংখ্যা বাড়তে লাগলো, দোকানের সংখ্যা বাড়তে লাগলো। এইভাবেই চলতে লাগলো। এর মধ্যে অনেক প্রতিকূলতা শুরু হয়ে গেল। যখনই বাড়া শুরু করলো, নানান রকম প্রতিকূলতা, যেটা বিশেষ করে আমাদের মেয়েরা আ বাংলাদেশে একা ব্যবসা করা কঠিন হয়ে যায়। তবু আমি তাদের সাথে লড়াই করে এই যুদ্ধটা করেছি। হ্যাঁ, আপনি এই যে লড়াই করলেন এবং এই যুদ্ধটা করে আপনি উদ্যোক্তা হিসাবে আ বেশ প্রসার লাভ করলেন। বেশ কিছু আপনার ব্যবসা বেশ খানিকটা এগিয়ে গেল। এটা তো আপনি বললেনই। সেখানে আমি একটু জানতে চাচ্ছি যে আপনি বাংলাদেশ থেকে এই উদ্যোক্তা হিসাবে থেকে আপনি সার্ক সম্মেলনেও আপনি যুক্ত হয়েছেন। সার্ক সম্মেলনে আপনি জি, প্রতিনিধিত্ব করেছেন। সার্ক সম্মেলনে আমি সার্ক ২০০০ সম্মেলনের প্রতিনিধিত্ব ছিলাম। ২০০৭ সালে আপনি প্রতিনিধিত্ব করেছেন। জি, জি, হ্যাঁ, অনেক আগে। হ্যাঁ, ২০০৭ সালে আপনি প্রতিনিধিত্ব করেছেন। আপনি হ্যাঁ। আমেরিকাতে চলে গেছেন কতদিন আগে? আমি ২০১০ এর জুলাই মাসে আমেরিকাতে চলে এসেছি। আচ্ছা, আচ্ছা। এখানে আপনি এই যে আমেরিকাতে চলে গেলেন, আ তখন আপনি কি এই উদ্যোক্তা হিসেবেই ছিলেন? ওই অবস্থাতেই চলে গেলেন? হ্যাঁ, আমি উদ্যোক্তা হিসাবেই সবকিছু চলমান ছিল। ওই অবস্থাতেই আমি আসলাম। আমি আসলে আসলাম বেড়াতে, যে আমি দেখে আসি যে আমেরিকাতে কোনো ব্যবসা পাই কিনা। আ আচ্ছা, আচ্ছা। কোনো কিছু করতে পারি কিনা। আমি ইউরোপেরও অনেকটা দেশ ঘুরলাম, বিভিন্ন দেশে গেলাম। সব দেশ থেকেই কিছুটা সাড়া পাচ্ছিলাম। তখন চেষ্টা করলাম যে আমেরিকাতে পারি কিনা দেখব। কারণ বাংলাদেশে তখন প্রতিকূল অবস্থা ছিল এরকম যে হরতাল, মারামারি, তখন ওই আমাদের দোকানপাট বন্ধ থাকতো। তো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে লাগলো। আচ্ছা, তখনই আচ্ছা। আমি বিদেশের সাথে যোগাযোগ রাখতেলাম যে বাংলাদেশে যদি সমস্যা হয়, যাতে আমার কাজগুলো গার্মেন্ট যেভাবে বিদেশে রপ্তানি করে আমি পারবো কিনা সেই চেষ্টাই আমার হুম, হুম, বিদেশে হুম, সফর মোটামুটি। হুম, হুম, হুম। আ এই যে আপনি আপনি এই জায়গাটিতে আপনি যখন আস্তে, আস্তে চিন্তা করলেন, ওখানে চলে গেলেন, পৃথিবীর কয়টা দেশ ঘুরে আপনি দেখলেন? আমি অনেকটা দেশ গেলাম। প্রায় ৪২ টার মতো দেশে গেছি। এটা আমার বাপরে! একটা নেশা ছিল। হুম, আচ্ছা, আচ্ছা। আমার ট্যুর ৪২ টা করার একটা মতো দেশ, শখ হয়ে দাঁড়িয়েছিল আরকি। ৪২ টা মতো দেশ আপনি ঘুরে এসছেন। বাপরে! এটা তো সাংঘাতিক ব্যাপার। এটা আমার পাসপোর্ট অনেক উঁচু। মানে অনেক বড় পাসপোর্ট এখানে। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি এই যে আমেরিকাতে থেকে গেলেন, আমেরিকাতে থেকে আপনি কি দিয়ে শুরু করলেন? আমেরিকাতে আপনি কিভাবে শুরু করলেন? আমেরিকাতে শুরু করলাম, ১ম এ এসে খুঁজতাম আমার নিজ এলাকার মানুষ। আচ্ছা, আচ্ছা। মেহেরপুরের মানুষ খুঁজতাম। কিন্তু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের গ্রামের একজন আছে, আমার ক্লাসমেট একজন, তাকে ফোন করলাম বাংলাদেশে। যে আমাকে একটু থাকার জন্য আ আ ব্যবস্থা করে দাও। আমি তো এখানে কাউকে চিনি না। আমেরিকা আচ্ছা, সম্পর্কে আইডিয়া ছিল না। তো আচ্ছা, আমাকে আচ্ছা, কোন সহযোগিতা পেলাম না। আচ্ছা, আ আচ্ছা।
তখন আমেরিকায় যে বাংলা পত্রিকা বের হয় এটাও জানতাম না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তখন জ্যাকসন হাইটে ঘুরে বেড়াচ্ছি, তখন দেখি যে বাংলা পত্রিকা, আপা ওখানে ১ মিনিট, দেখলাম। আপা ১ মিনিট। আমাদের সাথে যুক্ত হয়েছেন কাজল রেখা। বেস্ট অফ লাক বলেছেন। ধন্যবাদ। উইশ ইউর গুড লাক অলসো। আমরা পেয়েছি আবু মোহাম্মদ সালেহ, ক্যাপ্টেন, উপস্থাপক, আলোচক দুজনের জন্য শুভকামনা রইল। অনুষ্ঠানটি ভালো লাগছে, দেখছি। আমাদের থ্যাংক সাথে ইউ। যুক্ত হয়েছেন অধ্যাপক নুরুল আহমেদ, মেহেরপুরের মেয়ে, অন্তরার উদ্যোক্তা হিসেবে সফলতার কথা শুনতে খুব ভালো লাগছে। শুভ কামনা রইল। টিটো ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ নুরুল ভাই, আপনি সুন্দরভাবে বলেছেন। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা যুক্ত হচ্ছেন, তারা ইনবক্সে আপনার মতামত দিতে পারেন। আমরা অবশ্যই আপনার মতামতকে শ্রদ্ধা জানাবো এবং আপনার সাথে কথা বলবো। প্লিজ, আপনি যে জায়গাটায় বলছিলেন, হ্যাঁ, তারপরে আপনি আমেরিকাতে কি করলেন? তারপরে আমি এখানে একটা বাঙালি প্রতিষ্ঠানে জব নিলাম। আচ্ছা, আচ্ছা, সেটাকে আচ্ছা। বলে অড জব বলে। অড জব সেটাও আচ্ছা, বুঝতাম না একসময়। যাই হোক, আচ্ছা, আচ্ছা। এই জব করতে যেয়ে ওই সময় একটা কথা বলে রাখি, আমার সমস্যা ছিল কানের। আমি আচ্ছা, আচ্ছা। প্রচুর পুকুরে সাঁতার করতে গিয়ে যেকোনো কারণে আমার কানের প্রবলেম ছিল। আমি কানে শুনতে পেতাম না। আচ্ছা, 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 মোট আচ্ছা। কথা শুনতেই পেতাম না। ও জোরে কথা না বললে, জানেন তো যারা কানে শোনে না তাদের কি অবস্থা? ঐরকম ছিলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তখন ওই কাজ করতে গেলে অনেকে হাসাহাসি করত। তারপর আমি চুপ থাকতাম। তো আচ্ছা। কাজটা মানে অবহেলিতভাবেই আমি দীর্ঘদিন কাজ করেছি। যদিও ওই প্রতিষ্ঠানের যে মালিক, উনি যথেষ্ট সম্মানী ভদ্রলোক, ফেরেশতার মতো বলতে গেলে। উনি আমাদের উনি আমাদের সম্মান করতেন। উনি আচ্ছা। উনি বা যাই হোক, উনার ওখানে কাজ করতে, করতেই আমি ওই সময় আমার চিন্তা হলো যে আমার তো কাগজপত্র নাই। কাগজপত্র করতে হবে। আমি তো এখানে জি। ভিজিট ভিসা বেড়াতে এসেছি। আচ্ছা, আচ্ছা, তখন আমি এপ্লাই করলাম। আচ্ছা। এপ্লাই করার পরে ১ম যে এপ্লাই করলাম ওটা হলো না। বাঙালিদের মাধ্যমে করলাম। সেটা ডিনাই করে কোর্টে পাঠিয়ে দিল কেস। ওই তখন হুম, আমি হুম, চাকরিরত অবস্থাতেই আছি। চাকরিরত অবস্থায় আছি যেহেতু কাগজপত্র নাই, তখন আমাকে হুম, অড হুম। জবই করতে হবে। আচ্ছা, আচ্ছা। তখন আমি এই ওই ইয়ে করলাম, কোর্টে কোর্টে গেলাম। আমাকে উকিল নিয়ে যেতে বলল। যে তখন আপনার উকিল কোটের গল্প শোনার আপনার কোটের গল্প শোনার আগে আমরা কমেন্টস এ একটু উত্তর দিয়ে দিই। দেখে নিই কে আসছে। আজম খান দীপু, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। জন্মভূমি মেহেরপুরে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে বারাদির কলাইডাঙ্গা গ্রামের একজন মেয়ে যে ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাতের সঙ্গে সংগ্রাম করে অনেক চড়াই-উতরাই পেরিয়ে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে নিজেকে এক অভাবনীয় অবস্থায় প্রতিষ্ঠিত করেছেন। সেই অনেকের অনুপ্রেরণায় উদাহরণস্বরূপ ব্যক্তিত্ব আমাদের তথা সমগ্র মেহেরপুর জেলার অধিবাসীর গর্বের মানুষ আম্বিয়া অন্তরাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সঞ্চালক টিটো ভাইকে অনেক ধন্যবাদ এবং পাশাপাশি আম্বিয়া আক্তারকে জি, ধন্যবাদ। দীপু, আপনি খুব সুন্দরভাবে লিখেছেন এবং মেলা কথা লিখে দিয়েছেন। এই সাথে আরো একজন এসছেন আমাদের সাথে যুক্ত এনএইচ চৌধুরী, অ্যাডভোকেট এনএইচ চৌধুরী বিপ্লব। তিনি সাহিত্য বিশ্ব সাহিত্য প্রাঙ্গণের একজন প্রতিষ্ঠাতা। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুভকামনা রইল। আব্দুস সামাদ একজন ব্যাংকার, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনুষ্ঠান দেখে শুনে করলাম, আশা করি ভালো কিছু পাবো। আপনি অপেক্ষা করছেন ভালো কিছু পাওয়ার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। এবং আমরা ভালো কিছু দেওয়ার জন্যই আমরা আজকে দিয়ে এসছি। আর পরে আবার মন্তব্য পাঠালেন আমাদের কাছে আবু মোহাম্মদ সালেহ, অভিবাসী নিয়ে কাজ করার জন্য মেহেরপুরের কৃতি সন্তান। হ্যাঁ, অভিবাসী নিয়ে তিনি কাজ করেছেন আবু সালেহ। আমরা সেই কথাগুলি শুনছি এখন। হ্যাঁ, বলুন, আপনি যে জায়গাটিতে থেমে গিয়েছিলেন, যে আপনি হ্যাঁ, আহ, আ ও- সিটিজেনশিপ নেওয়ার জন্য আবেদন করলেন। ও আচ্ছা, অবশ্যই। অনেক ধন্যবাদ যা সবাই মন্তব্য করছে, এটাও আমি খুব আপ্লুত হচ্ছি। অ্যা আমি যেটা বললাম যে আমি চাকরি জি। যেহেতু করতেছি ওই পাশাপাশি আমার ওই কেস শুরু হলো আরকি। যে আমার আচ্ছা। অনেকেই বলল, অনেকেই আছে ৩০ বছর, ৪০ বছর, ৩৫ বছর, ১০ বছর। অনেকেই কাগজ বানাতে পারেনি। আপনি এখানে কেউ নাই। আমি একা, একা। যেহেতু আমি একা, আমার আত্মীয়স্বজনও নাই। জি, কিভাবে জি, জি। এখানে কাজ করব? মানে কেসটা বানাবো। অনেক টাকা-পয়সার প্রয়োজন হতে পারে। এতগুলো টাকা আনা মানে নানান রকম একটা প্রতিকূলতায় ছিলাম। তারপরে আমি গেলাম কোর্টে। কোর্টে যেয়ে বসে আছি। খালি মানে কোর্ট ছাড়া ফেডারেল প্লাজা। ওখানে আচ্ছা। বসে আছি। সময় বিদায় হয়ে জজ আমাকে বলতেছে, "তুমি কেন এসছো এখানে?"
আচ্ছা। এখানে আবার ইন্টারপ্রেটার থাকে। অনেক বড় বিল্ডিং প্রায় হুম, হুম। ৩৫ তলার মতো। তো আমি বললাম যে, "আমি এসেছিলাম হাজিরা দিতে। আজকে আমার হাজিরা দেওয়ার কথা। এজন্য আচ্ছা, এসেছি। তো তোমার উকিল কই?" আমি বলছি, "উকিল তো আমি আনি নাই। আ আচ্ছা, উকিলের জন্য আমাকে মিনিমাম $১০,০০০ তাকে দিতে হবে। কন্ট্রাক্ট করলে ৫,০০০ দিলে পরে আসবে।" এইজন্য আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা, টাকাও ম্যানেজ করতে পারিনি। আর আমি যার কারণে একাই দেখা যেহেতু করতে হবে। তো বলছে, "বুদ্ধিমানের কাজ করেছো যে তুমি দেখা করতে এসেছো। হয়তো উকিল পারলে না, তাই তুমি দেখা করলা না। তাহলে তো তোমার বিপদ হয়ে যেত হাজিরা না দিলে। যেহেতু তুমি নিজেই আচ্ছা। বুদ্ধিমানের কাজ করছো দেখা করতে এসে।" তা হ্যাঁ, আমি হ্যাঁ। বললাম, "আমাকে একটা হেল্প করতে হবে।" বলে কি, "আমি তো বিচারক। আমি তো তোমাকে বিচার করব। আমি তো হেল্প করতে পারব না। কারণ আমি যদি তোমাকে হেল্প করি তাহলে তো আমার বিচার হলো না। তোমার সাথে লড়াই করবে উকিল।" তো আমি বললাম, আচ্ছা। "আমাকে একটা উকিল দিয়ে দেন আপনারা।" হুম, ওই হুম। তখন উনার ওই অ্যাসিস্ট্যান্টকে বলল উনাকে কার্ড, ভিজিটিং কার্ড তারপরে উকিলের অ্যাড্রেস দিয়ে দিতে বলল। ওই বিল্ডিং এ ওই ফেডারেল প্লাজার ওই বিল্ডিং এই আমি ওই কার্ড আর অ্যাড্রেস নিয়ে সেখানে গেলাম। তখন হুম, হুম। তারা আমাকে দেখে বলল যে, "এই কার্ড কে দিছে?" তখন বললাম যে, "আমার বে বে মানে জজ আমাকে দিয়েছে আপনাদের কাছে আসার জন্য।" তখন ওরা বলল, "ঠিক আছে আমরা ৬ মাস আপনার সাথে কথা বলব। কথা বলে যদি বুঝতে পারি যে না এই কথার সাথে আপনি এই দেশে থাকার যোগ্য কিংবা আপনার কেসটা আমরা করতে পারবো তাহলে আপনাকে আমরা জানাবো।" আচ্ছা, এরপরে থাকলাম দোটানায় ৬ মাস এভাবে চলতে লাগলো। ৬ মাস পরে বলল যে, "আপনার কেস এর জন্য আমরা উকিল পেয়েছি। আচ্ছা, কিন্তু আমরা উকিল যে কোম্পানি পেয়েছি ওখানে টাকা দিতে হবে। ওদের উকিলদের টাকা না দিলে তোরা কাজ করবে না ওই কোম্পানিকে। আচ্ছা, 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 আচ্ছা। এটা আমরা খুঁজি। আমরা যদি পাই তাহলে আপনাকে আবার জানাবো।" হুম, ১ হুম। মাস পরে আবার ওরা ফোন দিছে আমাকে। ফোন দিয়ে বলল যে এরকম, "আম্বিয়া শুভকামনা কংগ্রাচুলেশন যে তোমার জন্য আমরা উকিল পেয়েছি এবং তোমার কেস লড়াই করার জন্য যত টাকা লাগে সে উকিলও আমরা এই প্রতিষ্ঠানও আমরা পেয়ে গেছি মাস্টার কার্ড কোম্পানি।" আরে বাপরে বাপ! এই মাস্টার কার্ড কোম্পানি আপনার মানে আপনাকে সহযোগিতা করবে। হ্যাঁ, এই এ সহযোগিতা করবে এবং অর্থাৎ আর্থিক আর্থিক যত খরচ হবে কেস করতে গিয়ে সেটা হ্যাঁ, পুরো দেবে আপনাকে। দেন ইউ পুরো আর লাকি। আমার দিবে। দেন ইউ কিন্তু আর লাকি। হ্যাঁ, হ্যাঁ, এটাই। এইবার কেসে যে জিতবো এইটা কিন্তু তারা বলে নাই। আচ্ছা, কেসে আচ্ছা, আপনি আচ্ছা। জিততেও পারেন, হারতেও পারেন। আপনার স্টেটমেন্টের উপরে। তখন আচ্ছা, আমি আচ্ছা। শুরু করলাম এই যে যুদ্ধ। ১ বছর লাগলো এই কেস আচ্ছা। যুদ্ধের কথা টাইম শুনবো। দিতে। আমাদের সাথে আরেকটু যুক্ত হয়েছেন পরে আ দিলারা পারভীন রিক্তা। শুভকামনা রইলো। আপনার প্রতিও আমাদের শুভকামনা রইলো। আ সিরাজুল সালেকিন, congratulations, go ahead. Thank you very much to comments. ওকে, থ্যাংক ইউ। আমরা হ্যাঁ, চলে যাই। নতুন যারা যুক্ত হয়েছিল তাদের। আপনি গেলেন অ্যাডভোকেট আপনি সুযোগ পেলেন। ১ বছর পরে তারপরে কি হলো? ১ বছর পরে সেই মহেন্দ্রক্ষণ আসলো। সকাল হু, হু, ৯ টায় শুরু হবে কেস। হু, হু। এখান থেকে শুরু হলো ডাক্তার নিলো মাউন্ট সিনাই হসপিটাল থেকে স্পেশালিস্ট আমার জন্য। তারপরে একজন ইন্টারপ্রেটর নিলো। তারপরে ২ জন উকিল, একজন আ মানে হিউম্যান রাইটস এর একজন। টোটাল ৫ জন আমরা একসাথে হলাম সকালবেলা। তারপরে আচ্ছা, ওখানে ঢুকতে আবার ওই এয়ারপোর্টের মতো ঢুকতে অনেক কিছু চেকআপ-টেকআপ করে এজন্য আমরা আগে চলে গেছি আরকি। আচ্ছা, আচ্ছা। তারপরে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে ওই উকিলরা আমাকে ইজি করছে। আমার ভয় লাগছে। যদি না বলে, ওই সময় আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই সময় খুবই ইসলাম বিরোধী মানে আমাদের আমাদের ওই যে এ সরকার হ্যাঁ, ছিল তখন সাবকন্টিনেন্টাল এগুলা নিয়ে চলতেছে। হ্যাঁ, রাইট। ঝামেলা চলছিল। মসজিদে হামলা হচ্ছিল। যাই হোক ওটার কারণে বলছিল যে এই তোমার এই কেসটা হবে কিনা আমরা এখন টেনশনে পড়ে গেছি। কারণ ঝামেলা চলছে দেশে। হুম, এজন্য হুম। ওরা আমাকে ইজি করার জন্য চা খাওয়াচ্ছে, এক জায়গায় বসাচ্ছে। মানে বলতেছে, "তুমি চিন্তা করো না।" আচ্ছা, ওরাও আচ্ছা, চিন্তা করছে কিন্তু। আর আচ্ছা। জজ তো উকিলের জেরার উপরে নির্ভর করে জজের রায়। তারপরে তো আমার তো ওই চলে গেলাম। সময় আসলো তখন ওই জেরা শুরু হলো একটানা ৩ ঘন্টা। তারা বলতে লাগলো উত্তর প্রশ্ন, আমি উত্তর দিতে লাগলাম। এরকম বলতে এক পর্যায়ে আমার চোখ দিয়ে পানি এসে গেছে অটোমেটিক্যালি। এরকম করতে আচ্ছা, বিরোধী একটা উকিল ছিল। যাই হোক শেষ পর্যন্ত বলল, "আম্বিয়া তুমি উইন করছো। তুমি জিতে আচ্ছা। গেছো মামলায়।"
এই যে তখন আচ্ছা, যে মনের অবস্থা ছিল আচ্ছা, আচ্ছা। যে যতদিন তুমি সিটিজেন না হবা ততদিন এই মাস্টার কার্ড কোম্পানি আমার সমস্ত খরচ বহন করবে আরকি, যত ইয়ে করা। মাই এমনকি গড! আমার আমার ছেলেকেও এই খরচই, তাদের খরচই আমার ছেলেকে আমেরিকা নিয়ে আসছে। ওরে এটা বাপরে! আমার জন্য একটা মিরাকল যে আমার অনেক মানুষ অনেক টাকা খরচ করে কাগজপত্র তৈরি করে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। তারা আমার সাথে কথা বলার পরে, জানার পরে তারা আমার সর সমস্ত এই যে মাস্টার কার্ড কোম্পানি পুরো দায়িত্বটা আমার নিয়ে নিল। তারা আমাকে চেনে না, জানে না। আরেকটা কথা বলি, যেদিন আমি খুব খুশি যে আমি ওদের খাওয়াবো আমেরিকানদের। সবই তো আমেরিকানই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এদের আচ্ছা, আমি আচ্ছা, খাওয়াবো। আচ্ছা। আমার ইন্টারপ্রেটার ছিল একজন ইন্ডিয়ান। তো আমি আচ্ছা, আচ্ছা। ওদেরকে বললাম যে ওদের আমি আজকে আমেরিকান ফুড খাওয়াবো। যে আমার মনে অনেক খুশি। আমার তো কোনো টাকা পয়সা লাগেনি। অন্তত আচ্ছা, খাওয়ার আচ্ছা, আচ্ছা। খাওয়ার জন্য তো আচ্ছা, আমি তাদের কিছু দিতে পারি। গুড, গুড। ওই তখন আমি ওদের খাওয়ালাম। খাওয়ার পরে বিল দিতে গেলাম। $500 বিল আসলো। অনেক মানুষ ছিল। তখন বলল যে, "মাস্টার কার্ড কোম্পানি বিল দিয়ে দিছে। তুমি যে খাওয়াতে ওয়াও! চেয়েছো এতেও তারা খুশি।" এই আ আরকি। তো এটাও আমার জন্য একটা না মানে কি পয়েন্ট, বলবো প্রচুর প্রতিকূলতা। পয়েন্ট। আল্লাহ আমাকে অ্যা তারা খালি বলত, "তুমি আল্লাহকে ডাকো।" এরকম বলত। যে এই আচ্ছা। কাগজ অনেক ভালো, ভালো এখানে বড়, বড় ডক্টরেট, তারপরে অনেক বড়, 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 বড় মাপের মানুষ আমেরিকাতে বিভিন্ন কারণে আছে। কিন্তু তারা এখন আচ্ছা। পর্যন্ত পেপারস বানাতে পারেনি। একমাত্র এখন পারি হ্যাঁ, এটা এখনো পর্যন্ত অনেকেই পারেনি, অনেকেই পারেনি। এটা ঠিক আছে। এই কথাটা আপনি যেহেতু আমার একদম কেউ নাই আমেরিকাতে, আমার আত্মীয়স্বজন কেউ বিদেশে থাকে না। ইউরোপ কান্ট্রি লন্ডনে আমার আত্মীয়স্বজনরা থাকে। আমেরিকাতে কেউ আ ছিল না। আর আচ্ছা, আমার আপনি এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই। আপনি সিটিজেনশিপ পেয়ে গেলেন। সিটিজেনশিপ হ্যাঁ, পেয়ে যাওয়ার পরে আপনি ওই আ সময় আমি গ্রিন কার্ড পেলাম। গ্রিন কার্ডের ৫ বছর পরে আমি সিটিজেনশিপ পেয়েছি। ও গ্রিন কার্ড পেলেন ওই সময়ে। গ্রিন কার্ড হ্যাঁ, পাওয়ার ৫ বছর পরে আপনি সিটিজেনশিপ পেলেন। রাইট। অর্থাৎ ওই মামলাটা ছিল গ্রিন কার্ড পাওয়ার। হ্যাঁ, ওইটাই তো আসল। ওইটাই শুরুতেই ছিল তো ওরা আসল। গ্রিন কার্ড দেয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে গ্রিন কার্ডটা আপনি পেলেন, পাওয়ার পরে আপনি এবার কি অন্য কোনো চাকরিতে গেলেন না আপনি না কি করা শুরু তখ তখন চিন্তা করলাম এবার তো আমি অড জব আর করব না। এবার আমি একটু পড়াশোনা করব। সবাই বলল যে পড়াশোনা করলে মানে বাংলাদেশে পড়াশোনা যদিও থাকলেও এখানে কিছু অ্যাসোসিয়েট করলে ভালো একটা পজিশনে যাওয়া যায়। আচ্ছা, তখন আচ্ছা, আমি আচ্ছা, একটা ভর্তি হলাম এখানে একটা আচ্ছা, কলেজে। আচ্ছা, আচ্ছা, এখানে আচ্ছা। ইউনিভার্সিটিকেও কলেজ বলে। একবার মাস্টার্স এর শেষ পর্যায়ে যাই ইউনিভার্সিটি। তো আচ্ছা, যাই হোক আচ্ছা। সেখানে ভর্তি হলাম। ভর্তি হয়ে এখানে আমরা তো ছোটবেলায় এখন না ইংলিশ মিডিয়াম হয়েছে। আমাদের সময় ইংলিশ মিডিয়াম ছিল না। ছিল না। আমরা হ্যাঁ। যদিও ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমাদের সাবজেক্ট ছিল। তবুও আমরা বাংলায় কথা বলে অভ্যস্ত। হ্যাঁ, যার হ্যাঁ। কারণে ১ম আমরা ওই ক্লাসে যেয়ে ওদের বাঙালি ইয়েতে কাজ করতাম। সেখানে আচ্ছা, ইংলিশ আমি অতটা আপনার কথা শুনবো। আরেকটা বোধহয় শুভ বোধহয় আবার আরেকটা বক্তব্য দিয়েছে। অভিবাসীদের নিয়ে কাজ করার জন্য মেহেরপুরে কৃতি সন্তান মেসেজ থাকবে। আমরা অভিবাসী শুভকামনা রইল জানিয়েছেন। হ্যাঁ, আমরা উনার কাছ থেকে অভিবাসী নিয়ে উনি কাজ করেন সেটা নিয়ে আমরা শুনবো। আমরা ধাপে, ধাপে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা শুনবেন যে একটা জীবনকে কিভাবে গড়তে হয়। একজন নারী সে এককভাবে তার জীবনকে কিভাবে নিজেকে দাঁড় করিয়েছেন, তার মেধাকে কাজে লাগিয়ে সেই জায়গাটিতে এসেছেন। আমরা সেই কথাটিই শুনছি। তিনি আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আম্বিয়া বেগম অন্তরা। তিনি আমাদেরকে বলছেন তার জীবনের কথা। আ জীবনের গল্পটুকু আমরা শুনছি। কিভাবে আসলেন? উনি সিটিজেনশিপ পেলেন, গ্রিনশিপ কার্ড পেলেন এবং তিনি নিজে চিন্তা করলেন যে পড়াশোনা করবেন। এবং অ্যাসোসিয়েট পড়াশোনা করবেন। তিনি মাস্টার্স কমপ্লিট করলেন সেখানে আমেরিকাতে। দেন আপনি তারপরে কি করলেন? ওটা পড়ার পরেই তার আগে আমি সিবিএস টেলিভিশনে জব করেছিলাম কিছুদিন। তখন বাপরে! আমার নেশা ছিল সিবিএস ফটোগ্রাফ। টেলিভিশনেও আপনি জব করেন? বাপরে হ্যাঁ, বাপ! ওখানে জব করলাম এই উকিল যারা যে বিল্ডিং এ আমার ল ফার্ম ছিল, ওই সিবিএস ফার্ম ম্যানহাটনে। ওই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফার্মেই ওইটা সিবিএস বিল্ডিং, ওটাই টেলিভিশন ভবন সিবিএস এর আরকি। তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওখানে আমাকে বলল যে, "তুমি যেহেতু ফটোগ্রাফি করো তোমার নেশা, তুমি আপাতত এখানে জব করো। আমরা আমরা বলে দিচ্ছি।" মানে ওরা সাথে করে নিয়ে গেল আমাকে। আচ্ছা, আচ্ছা, ওখানে আচ্ছা। গিয়ে টেলিভিশন সেন্টার আমি যদিও গেছি, ওইরকম স্টুডিও রুম এগুলো আর দেখতাম না। কিন্তু আচ্ছা, আচ্ছা। আমেরিকান যে স্টুডিও গুলা আচ্ছা, 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 দেখার আচ্ছা। মতো। এটা হয়তো যারা ওখানে জব করে তারা জানে।
অনেকেই হয়তো করে। তো ওখানে আমি ফটোগ্রাফি হিসাবে জয়েন করেছিলাম। আমি সিবিএস আচ্ছা, টেলিভিশনে ফটোগ্রাফি ভাবে দীর্ঘ ৬ মাস কাজ করেছি। কারণ ওই সময় আমি পড়াশোনা করতাম। কারণ ওই আচ্ছা। ফটোগ্রাফির কাজটা এরকম ছিল যে ঝড়, বৃষ্টি, ওই আবহাওয়া, ওয়েদার চ্যানেলের কাজগুলো মানে হুম। লাইভে আমাকে ওই ম্যানহাটনে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে এগুলা ফুটেজ গুলা তৈরি করে ওদের কাছে পাঠাতে হতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই যখন যার কারণে আমার ওই পড়াশোনাটা আগাচ্ছিল না। যে ক্লাস আচ্ছা, মিস করে আসতে হতো। তখন আমি আচ্ছা, ওইটা আচ্ছা। ওই উকিলদের বললাম যে, "আমি এটা করতে গেলে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে।" হুম, হুম। তখন আমি চলে আসলাম। ওই আচ্ছা, সিবিএস এর চাকরিটা ছেড়ে আমি পড়াশোনায় মনোযোগ দিলাম। বললাম আচ্ছা, যে, "আমি লেখাপড়া শেষ করে আমি আসবো।" তখন আচ্ছা, আমি পড়াশোনা শেষ করে আমার অন্য জব হয়ে গেল। আরো ভালো জব এবং ভালো সেলারি। আচ্ছা। এটা কি জব? তখন আমি ওই জবে ঢুকে গেলাম। এটা কি চাকরিতে ওই ঢুকলেন? ওটা হচ্ছে পাবলিক হেলথ। আমাকে এবার হেলথ নিয়ে কাজ করতে হতো। এখানকার বয়স্ক লোকদের, বয়স্ক মানুষদের মানে দেখাতে হতো যে তারা ডায়াবেটিসের রোগীরা কি খেত বা প্রেশারের রোগীদের খাদ্য আচ্ছা, তালিকা, আচ্ছা, বিভিন্ন রকমের পুষ্টিবিদ্যার উপরে আরকি আচ্ছা, কাজগুলো আচ্ছা। ছিল। এটার জন্য আবার পুষ্টিবিদ্যা। আলাদা ট্রেনিং করতে হয়েছে ৬ মাস। ওটার তো জন্য এই আবার আলাদা ট্রেনিং কাজগুলো হতো। আমি যখন ক্লাস করতাম, কিছু মানুষ বলতো যে, "বয়স হয়ে গেছে, এক পা গড়ে, এক পা কবরে" এরকম বলে না? এখন যাই হ্যাঁ, পড়তে, স্কুল ব্যাগ নিয়ে যেতাম তো, পিছনে স্কুল ব্যাগ, এইগুলা নিয়ে পানির বোতল হাতে নিয়ে স্কুলে যেমন বাচ্চারা যায় ওরকম পড়তে যেতাম আরকি। আচ্ছা, এরকম আচ্ছা, বলতো আচ্ছা, যে, "এখন আবার বাচ্চা হওয়ার শখ, যে স্কুলে আচ্ছা, পড়বে। পড়ে কি করবেন আপনি?" এটা আচ্ছা, আমি আচ্ছা, কান করতাম না। কারণ আমাকে পড়তে হবে, কারণ আমাকে ভালো একটা জব নিতে হবে। আচ্ছা, 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 তবে শুরুতে যখন আসছিলাম দেশ থেকে কিছু আমার আত্মীয়স্বজন বলছিল যে, "আপনি এই বয়সে আমেরিকায় যেয়ে কি করে খাবেন? বাংলাদেশেই তো হ্যাঁ, ভালো ছিলেন।" হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বাংলাদেশে আমি কথা প্রসঙ্গে চলে যাচ্ছে। বাংলাদেশে হ্যাঁ, আমি কেন আসছি? এখানে আমি নিরাপদে থাকতে পারি। নিরাপদে আচ্ছা, ঘুমাতে পারি। নিজের আচ্ছা, স্বাধীনভাবে নিজের মতামত ব্যক্ত করতে পারি। নিজস্ব একটা আইনের এদেশের একটা আইন প্রণয়ন আছে যেটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ। যেটা আমি বাংলাদেশে পাইনি। যেখানে আমি ব্যবসা করতাম সেখানে মাস্তানরা হানা দিত। পুলিশদের খবর দিলে পুলিশ আসতো এক লাইনে, মাস্তানরা পালিয়ে যেত আরেক লাইনে। পরে মাস্তানরাই আবার আমাকে কল করে বলত, "আপা, পুলিশদের আপনি যেমন ৳২০,০০০ দিছেন, আমিও ৳৩০,০০০ দিছি। পুলিশ আমাকে বলছে এই গলি দিয়ে পালাতে, আর আমি এই গলি দিয়ে তারা যাবে।" তার মানে ২ পক্ষই টাকা নিত। এইসব শোনার পরে একবার তো বাড্ডা, এটা তো অনেকেই জানে, বাড্ডার পুলিশকে একবার ধরে কলার টেনে ধরে একটা চড় দিছিলাম, মাথায় ঠিক ছিল না। প্রচন্ড রাগ হয়ে গেছিল। পুলিশকে ধরে মারছিলাম। পুলিশ কিন্তু চুপ ও হয়ে গেছিল। এই কথাটা অনেকেই জানে, এক সাংবাদিকও জানে, আমাদের এক জাহাঙ্গীর ভাই সাংবাদিক। উনি বলছিল যে, "এই পুলিশকে নিয়ে আমি এটা লিখব।" আমি বলছি, "লেখার দরকার নেই।" সে যে মাইর খাইছে আমার হাতে, রাগ হয়ে গেছিল। মালয়েশিয়া যাচ্ছিলাম। আর আমার গাড়িতে বের করে অনেক জিনিসপত্র নিয়ে নিয়েছিল। তখন আমি বলছিলাম যে, আমাকে বলতেছে, "আপনি রাতের বেলা বের হয়েছেন কেন?" আরে আমার রাত্রে বেলা ফ্লাইট, তা আমাকে বের হতে হবে না? আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আর গ্লাস ভেঙে নিয়ে গেছে। তখন ওই থানায় বললাম যে, "আপনারা দেখেন আপনাদের এখানে কেউ আশেপাশেই, আপনারা একটু খোঁজ নিয়ে।" ওরা বলতেছে রাতে, পুলিশের কথা হচ্ছে, ওই ওসি সাহেব আমাকে বলতেছেন, "রাতের বেলা কেন বের হয়েছেন?" এই কথা শোনায় আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা, যদিও আমার কাজটা ঠিক হয়নি। কেন আমি আমার রাগ উঠে গেছে যে আমি যাচ্ছি এক জায়গায়, আমার পাসপোর্ট নিয়ে ওরা ঠিকই আমাকে পাসপোর্ট, টাকা সবই উদ্ধার করে দিছে পরে কিন্তু। আচ্ছা, আচ্ছা। পরে চলে গেছি। তো যার কারণে আমি চিন্তা করলাম যে এইভাবে একটার পর একটা হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? নেটের সমস্যা হচ্ছে বোধহয় নাকি? হ্যালো, হ্যালো। সুপ্রিয় দর্শক, আমার বোধহয় নেটের সমস্যা হচ্ছে। সম্ভবত আমরা শুনতে পাচ্ছি না বিয়ান্তরাকে।
হ্যালো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আম্বিয়াকে সম্ভবত পাচ্ছি না। তিনি আমাদের নেট থেকে আউট হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আবার তিনি যুক্ত হবেন। আ আমরা তাকে নেটে পাচ্ছি না। অ্যা আশা করি আমরা তাকে খুব শিগগিরই পেয়ে যাব। তিনি আমাদের সাথে যুক্ত হবেন সুপ্রিয় দর্শক শ্রোতা। এই ফাঁকে আমি আপনাদের যারা একটু মন্তব্য করেছেন তাদেরকে নিয়ে আমরা একটু দেখে নিয়ে আসি আর একবার একটু ঘুরে আসি। আ কাজল রেখা তিনি বলছেন বেস্ট অফ লাক ধন্যবাদ। তারপরে আমাদেরকে বলছেন আবু মোহাম্মদ সালেহ উপস্থাপক এবং আলোচক দুজনের জন্য রইল শুভকামনা। ভালো লাগছে অনুষ্ঠানটি তাদের কাছে ভালো লাগছে আপনাদের কাছে জেনে ভালো লাগলো। নুরুল আহমেদ অধ্যাপক নুরুল আহমেদ তিনি বলছেন মেহেরপুরের মেয়ে অন্তরা উদ্যোক্তা হিসাবে সফলতার কথা শুনতে ভালো লাগছে। শুভকামনা রইল। টিটো ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনের জন্য। তারপরে এমডি রাশিদুজ্জামান খান শুভকামনা রইল। তিনি বলছেন আব্দুস সামাদ অনুষ্ঠান দেখে শুনে করলাম আশা করি কিছু ভালো কিছু পাবো আশা করি পাবেন। আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন এন এ চৌধুরী বিপ্লব। আজম খান দীপু বেশ বড় একটা কথা লিখেছে তা আমরা কিছুক্ষণ আগেই পাঠ করছি তবু আর একবার বলি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। জন্মভূমি মেহেরপুরের অত্যন্ত প্রত্যঞ্চল বড়াদিন কলাইডাঙ্গা গ্রামের একজন মেয়ে যে ব্যক্তি জীবনের ঘাত প্রতিঘাতের সঙ্গে সংগ্রাম করে অনেক চড়াই উৎরাই পেরিয়ে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে নিজেকে এক অভাবনীয় স্থানে প্রতিষ্ঠান করেছেন। সেই অনেকের অনুপ্রেরণায় উদাহরণস্বরূপ ব্যক্তিত্ব আমাদের তথা সমগ্র মেহেরপুর জেলা অধিবাসীর গর্বের মানুষ আম্বিয়া অন্তরাকে আমন্ত্রণ জানানোর জন্য সকল সঞ্চালক টিটো ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দেখছি সালেহ আহমেদ তিনি আবার বলছেন অভিবাসী নিয়ে কাজ করার জন্য মেহেরপুরের কৃতি সন্তান কে ধন্যবাদ জানাচ্ছেন। আমাদেরকে সম্ভবত আপা একটা মেসেজ দিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে আবার যুক্ত হতে যাচ্ছি। আমরা একটু আপাকে আমরা হারিয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য। আমি তো যে বুঝতে পারছিলাম না, সরি। না হয়তো কোনো কারণে নেটওয়ার্কের কোনো কারণে হতে পারে। এটা কোনো সমস্যা না। এটা হতেই পারে। আপনি সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে কথা বলছেন তার মধ্যে হয়তো নেটের আমারও সমস্যা হতে পারে বা অন্য কারো। তবে আমাদের এখানে মনে হয় খুব একটা সমস্যা হয়নি। আপনার ওখানে কোনো কারণে এটা কেটে আজ গেছে। কোনো তো কারণে আমি বুঝতে পারিনি। যাই হোক আমি আপনার কাছ থেকে এখন একটু জেনে নিই। যে আপনি এই যে উদ্যোক্তা হিসাবে কাজ করতে যেয়ে আপনি আজকে আমেরিকাতে যেয়ে নিজের জব করলেন এবং এই চড়াই উতরাইয়ের মাঝে আপনি আপনার কাছ থেকে এখন আমার জানার ইচ্ছেটা জাগছে সেটি হলো যে আপনি একটা এনজিও প্রতিষ্ঠা করলেন। এটা কত সালে এবং কিভাবে শুরু করলেন এই কাজটা? এটা ২০১৫ সালে প্রতিষ্ঠা করেছি।
আচ্ছা, আচ্ছা। এইটা করার পরে আপনার এই যে প্রতিষ্ঠানটি আপনার কি, কি বিষয় নিয়ে কাজ করা শুরু করলেন আপনারা? এখানে কাজ হচ্ছে মানে বেশিরভাগ মানুষকে প্রশিক্ষণ দেওয়া, যে যারা অনেকে আছে না এখানে প্রশিক্ষণ ছাড়া চাকরি পাওয়া যায় না। যেমন যেকোনো একটা গ্রোসারিতে কাজ করতে গেলেও কিছু জানতে হয়। আচ্ছা, এরকম আচ্ছা, আরকি। আচ্ছা, তো আচ্ছা, যাদের কম্পিউটার ট্রেনিং, তারপরে আমরা ফ্যাশন ডিজাইনের উপরে কিছু ট্রেনিং, তবে ফ্যাশন ডিজাইন খুব একটা চলে না। তারপরে আমরা ওই আমাদের বেসরকারি উকিল দিয়েছে সরকার আমাদের। আচ্ছা, যে আচ্ছা, যারা ওই অভিবাসী যারা কাগজপত্র যেভাবে, যেমন অনেকে আছে ফুড স্ট্যাম্প দরকার, অনেকের নানান রকম পারিবারিক ওই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এদের নিয়ে আমরা কাজ করি। মানে কারো সমস্যা হলো এগুলো আমরা কোর্টে মানে উকিলের দ্বারা তাদের সমাধা করে দেই। আর বেশিরভাগ প্রশিক্ষণটা দেওয়া হয় আর ফুড বিতরণ করা হয়। এখানে অ্যা যেমন সিটি থেকে প্রচুর ফুড দেয়, খাবার দেয়। যেমন খাবার আচ্ছা, বলতে যেমন আ ওই যে আলু, পটল, পেঁয়াজ, মানে এই ধরনের অনেক রকমের সবজি বাজার, তারপরে চিনি, দুধ, ডিম, এই ধরনের মানে আমেরিকান এগুলা কিছু, এগুলা হচ্ছে যে দুস্থদেরকে যারা একটু হ্যাঁ, যাদের আর্থিকভাবে একটু দরকার আরকি আমাদের আর্থিকভাবে সঙ্গতি নেই তাদেরকে দেওয়া হয় এটা। হ্যাঁ, তাদের দেওয়া হয়। এখানে আবার আচ্ছা, এরকম বাংলাদেশে যেমন বাছাই করা হয় যে কাকে দিব, কাকে দিব না। এখানে কিন্তু সেটা না। সবাই নিতে আচ্ছা। পারে। সবার জন্য যাদের ওপেন। দরকার না তারা নেয় না, যাদের দরকার আছে তারা নেয়, এরকম। তারপরেও অনেক খাবার থেকে যায় এরকম। আচ্ছা, আচ্ছা। এই ধরনের মানে খাবার। আপনার এই প্রতিষ্ঠানটি আ বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছে। এইটার ব্যাপারে একটু আমাদেরকে বলবেন আপনি? না, এই কি প্রতিষ্ঠা থেকে আমি সিনেটর থেকে, মেয়র থেকে পেয়েছি। আর এই আচ্ছা, কমিউনিটির কাজ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন আমাকে সম্মানিত করে আরকি কাজের জন্য। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এটা সম্মানটা আমার কাছে ভালো লাগে। অনেকেই বলে, "এত অ্যাওয়ার্ড দিয়ে কি করবেন?" আসলে আমি পেয়ে যাই। বাংলাদেশেও এভাবে পেতাম। আমেরিকায় এইসব অ্যাওয়ার্ডের চিন্তা মাথায় ছিল না। আমার চিন্তা আচ্ছা, ছিল কাজ করব, এখানে প্রতিষ্ঠিত হব। কিন্তু এখানেও ওই অটোমেটিক হয়ে গেছে। দেয় আচ্ছা, মানুষে। আচ্ছা, অ্যা আচ্ছা, সম্মান করে। এটা আমার জন্য অনেক, মানে এটা ইন্সপায়ার আমি হই যেটা বলে। আচ্ছা। আর আ আমার প্রতিষ্ঠানটা আমি সরকারিভাবে সবকিছু কমপ্লিট। এখন আমাকে শুধু ফান্ড দেওয়া, সোজা দরখাস্ত করে দিছি। এখন ফান্ড ওরা দিতে চায় কিন্তু আমি এপ্লাই করি নাই। আমি মাঝখানে অসুস্থ থাকার কারণে এপ্লাই করিনি। এখন এপ্লাই করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমেও টাকা আসে, বিভিন্ন জায়গা থেকে টুকটাক আসে। কিন্তু আচ্ছা, সরকারিভাবে এখন করতে পারবো আরকি। তো আচ্ছা। যেহেতু এটার মেয়াদ অনেকদিন হয়ে গেছে, আ এটা আ গভর্নমেন্ট আমাকে দেওয়া শুরু করছে আরকি। এখন সেই আ টাকা দিয়ে আমি মানুষের জন্য কাজ করছি। আপনার প্রজেক্টের নাম হচ্ছে এম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ইডিপি, তাই না? জি, জি, জি। আপনার প্রজেক্টের একটা ম্যাগাজিন বের হয় ভয়েস অফ চেঞ্জ, এম্পাওয়ারিং ভয়েস অফ চেঞ্জ, যেটা এইটি জি, কিনা? জি, জি, জি। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ থেকে এটাই। ছাপা হয়েছে। জি, আচ্ছা, জি, এটা জি। বাংলাদেশ থেকে ছাপা হয়েছে। আচ্ছা, এটি এখানেও একটা ধরা হয়েছে। হ্যাঁ, এখানেও আপনি ওখানেও আপনার প্রকাশিত হয়েছে। হ্যাঁ। আমরা এই এম্পাওয়ারিং এর মধ্যে আপনার এখানে দেখছি বাংলাদেশ গভর্নমেন্ট সহ সবাই আপনাকে এখানে শুভেচ্ছা জানিয়েছে। ওদের হ্যাঁ, সিনেটর আমাদের দেখেছি। মন্ত্রী সাহেব ছিলেন তথ্য মন্ত্রণালয়ে, মোস্তফা জব্বার। হ্যাঁ। উনি আ নিজে হাতে লিখে আমাকে পাঠিয়েছিলেন। আচ্ছা, ওইটা আচ্ছা। আবার আমি টাইপ করে বলতেছে, আমি লিখে পাঠালাম। এটা আপনি টাইপ করে আমাকে দিবেন। আমি নিজে হাতে এটা সই করে দিব। আমার অ্যাসিস্ট্যান্টকে দিব না। আমি নিজে করব। এজন্য টাইপটা আমি নিজে হাতে করে দিছিলাম। উনি লিখে পাঠিয়েছিলেন। এই হ্যাঁ, আরকি। এখানে দেখছি আমরা দি সিটি অফ নিউ ইয়র্ক তিনি এখানে তার মন্তব্য দিয়েছেন। ব্লাসিও উনি উনি হ্যাঁ, আমাকে হ্যাঁ, হ্যাঁ, ইয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, উনি উনিও আমার আপনাকে উনি দিয়েছেন। আমার প্রোগ্রামেও আমরা একবার এসেছিলেন। এটা আমরা পেলাম। আর এখানে এই এম্পাওয়ারিং এ আপনার মেসেজটা খুব সুন্দরভাবে এসছে। আমরা আরেকটি জায়গাতে একটু যাই। আপনি এটা তো আছেই আপনার জীবনে আপনি একটা এনজিও কে প্রতিষ্ঠিত করেছেন আমেরিকার বুকে। এরকম বাঙালি প্রতিষ্ঠান কি আপনার ব্রুকলেন, আপনি তো নিউ ইয়র্কের ব্রুকলেনে থাকেন নাকি? জি, জি। আচ্ছা। এখানে আপনার আর কোন প্রতিষ্ঠান কি বাঙালিদের আছে? বাঙালি কোন এনজিও আছে? প্রাইভেট ভাবে অনেকে করে। কিছু, কিছু এনজিও আছে, তারা কেউ আছে নাচ গানের এনজিও আছে। ওই যে এগুলা করে সরকার থেকে টাকা নেয়। ও কেউ ট্রেনিং আছে ট্রেনিং একেকজন। এগুলা দেয়। আচ্ছা। না, একেকজনের একেক রকম আমি আছে। যে ট্রেনিং করি এরকম নাই। আমি এটা একটু ব্যতিক্রমী করি। আমি ও মানে আমারটাও আপনার আছে। মতটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে আমার অভিবাসীদের নিয়ে কাজ স্টুডেন্ট করি করেন? আমি।
রোড মানে রাস্তায় যে মেলাগুলো হয় ওটা আমি করি। আচ্ছা, স্ট্রিট আচ্ছা, ফেয়ার ওটার আচ্ছা, জন্য আমি করি। ওই আচ্ছা, কাজটা আমি করি। এটাও গভর্নমেন্ট খরচেই এটা করা হয়। যে টাকাটা ওখান থেকে থাকে কিংবা কোনো অনেক বাঙালি সংস্থা বা বিদেশী যারা ডোনেট করে ওই টাকাটা অ্যাকাউন্টে জমা হয়। আচ্ছা, আচ্ছা, ওই টাকা দিয়ে আমরা আবার কাজ করাই। কিন্তু ওই টাকা আমি নেই না। আমি কোনো টাকা-পয়সা এখান থেকে নেই না। আমি সব আচ্ছা, যে টাকা থাকে অ্যাকাউন্টে থাকে মানুষের জন্য যে কাজটা করি। আমি সরকারিভাবে অ্যাক্সিডেন্টের পরে যে টাকা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার কোনো বাইরের থেকে টাকা এনজিও থেকে ওই টাকা মারিং কাটি এই ধরনের চিন্তা মাথায় আমার নাই, কখনো ছিলও না। আমার একটা আচ্ছা, আচ্ছা। টেলিভিশন সাক্ষাৎকারে আপনি দেখেছেন মনে হয়। হ্যাঁ, আমার হ্যাঁ, শুরু থেকে হ্যাঁ, আমার হ্যাঁ। সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে আমি কখনো গাড়ি-বাড়ির চিন্তা আমি করি না। দুবেলা দুমুঠো খেতে পেলেই আমার দিন চলে যাবে। কিন্তু আল্লাহ আমার সে আশা পূর্ণ করছে। কারণ এই দেশে আমি না খেয়ে থাকব না। যে আমার জন্য ভবিষ্যৎ সঞ্চয় করতে হবে। আমার সঞ্চয় যতদিন জীবিত থাকবো ততদিন এই দেশের সরকার আমাকে আমার পর্যাপ্ত গাড়ি, আমার চাকর, আমার খাওয়া টাকা সবকিছু দিচ্ছে। এই যে আমাকে দেওয়া শুরু বাহ! হয়ে গেছে। যার আচ্ছা, জন্য আচ্ছা। আমাকে ওই টাকা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। আরেকটা বাড়ি করব, মানুষকে দেখাবো আমার একটা বাড়ি আছে। আমার বাবার বাড়ি ১৭ বিঘা জমির উপরে। আমার আর বাড়ির দরকার নাই। আমার বাবার বাড়িই আছে। আমার ভাইয়ের এখনো ছেলে এখনো আছে আপনাদের এখনো বাড়িটা? আছে, এখনো আছে। যদি এখনো আছে। কখনো বাংলাদেশে যাই, আমি আপনাদের সবাইকে দাওয়াত করব। দেখাবো। আচ্ছা, আচ্ছা। আ এজন্য ওই কাউকে নিজের গাড়ি, বাড়ি, কয়টা বাড়ি, কত কোটি টাকা এটা আমার দেখানোর ইচ্ছা নাই। আমি না, সুস্থ না, না, না। থাকি, আমি সুস্থ এটা আছি তো এটাই আমার পয়সা। আপনি আমি মানুষের যে জন্য করতে পারছেন এটাই বড় কথা। এটুকুই করি। আমি দেশের জন্য করি। আমার আপন নিবাস বৃদ্ধাশ্রম আছে, এটার আমি আজীবন সদস্য। বাংলাদেশ আচ্ছা, শুনেছেন হয়তো। আপন আচ্ছা। নিবাস বৃদ্ধাশ্রম। হ্যাঁ, হ্যাঁ, বৃদ্ধাশ্রম। ওটা আপন আমাদের নিবাস। আচ্ছা, সামিট গ্রুপ তাকে ৫ কোটি টাকা ডোনেশন দিয়েছে তাকে। আমার বান্ধবীর ওটা। আচ্ছা, আচ্ছা, সামিট গ্রুপ ৫ কোটি টাকা ডোনেশন দিয়েছে সেটা দিয়ে সে বৃদ্ধাদের জন্য বাড়ি তৈরি করছে, করে সেখানে রাখছে। তো ওখানে আমি ওদের সাথে আছি, কাজ করি। তো আমার বান্ধবী বলে যে মাঝে মাঝে আমেরিকা থেকে আসলে এই বৃদ্ধাশ্রমে তোর জায়গা আছে। তা আমি বললাম, "এখানে থাকা লাগবে না, আমার থাকার জায়গা আছে। আমি আছি আচ্ছা। তোমাদের সাথে" সেটাই। আপনার জীবনের আরেকটা দিক। সেটি জি, আমি জানতাম না। আপনার সাথে যখন আমরা Facebook এ আমার কমিউনিকেশন হলো, তখন আমি আবার একটু জানতে পারলাম একজন আমাদের সাংবাদিক বন্ধু রফিকুল আলমের মাধ্যমে যে আপনি বই লিখেছেন। আমার ভাবনা আম্বিয়া অন্তরা এই বইটি আপনার লেখা। জি। এই এরকম বইটি এক মোড়ক উন্মোচন করেছিলেন গীতিকার মনিরুজ্জামান মনির। আমি এখানে আচ্ছা, ছিলাম। উনি আমাকে আচ্ছা, আচ্ছা, অনেক ইন্সপায়ার করেছিলেন। আচ্ছা, বাংলা একাডেমিতে। আচ্ছা। এই যে লেখক আম্বিয়া অন্তরা মেহেরপুর জেলার কলাইডাঙ্গা গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আজকে তার সাথেই আমরা কথা বলছি। এই যে আপনার লেখা বইটিতে বইটির ভিতরে আমি যতদূর দেখেছি আপনি বিভিন্ন বিষয় যে মানসিক প্রশান্তি থেকে আরম্ভ করে আপনি অভিভাবকদের ধ্যান ধারণা, সৃজনশীলতার কথা বলেছেন। আপনি বলেছেন হচ্ছে যে পারিবারিক শিক্ষা, আইনের বিষয়গুলি, তারপরে পুরোনো দিনের ডায়েরি থেকে আপনার কিছু কথা বলেছেন। নিউ ইয়র্কে আপনি কেমন সেটা বলেছেন। আ হিজড়াদেরকে নিয়েও আপনি কথা বলেছেন এই বইটির ভিতরে। আসলে এই বইটি আমার মনে হয় অনেকেরই আ পড়ার দরকার এবং জানার দরকার উনি যেভাবে লিখেছেন। আপনার এই বই লেখার ইচ্ছেটি জাগলো কেন? একজন লেখক হয়ে গেলেন কি করে আবার? এটা আসলে কি লেখক না, আমি আমার কথাগুলো আমি লিখেছি আরকি। আমি আচ্ছা, যে আচ্ছা, এত কথা মনের ভিতরে আসে একটু লিখে ফেলি, এরকম। কিন্তু আমি যে লেখক সেটা না। যে এই লেখাগুলো অনেকে পড়লে তারা বুঝবে যে একটু হলেও তারা অনুপ্রেরণা পাবে। এজন্য লিখেছিলাম। আচ্ছা, আর বইটা আ আমি যেমন বিদেশে ভ্রমণ করেছি। আমি কিন্তু ভ্রমণ করেছি শুধু সাইট সিইং দেখার জন্য না। আমি কিন্তু সেখান থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছি। সেটা নিয়েও আচ্ছা, আমি আচ্ছা, লিখেছি কিন্তু আমি বইটা বের করিনি। বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের সাথে মিশে কোন দেশের কোন কালচার সেখান থেকে আমি কি শিখলাম, এই জিনিসগুলো আমি লিখেছিলাম। আমি এখন করি নাই। তো এটা আরকি জানানো। সবাই লেখে, ভ্রমণ কাহিনী সবাই লেখে। যে যায় আচ্ছা, সেই আচ্ছা। লেখে। যে যেভাবে অভিজ্ঞতা নেয়। আমিও যেভাবে গিয়েছি সেভাবে আমি অভিজ্ঞতা নিয়েছি।
আচ্ছা, অভিজ্ঞতা এই নিয়ে ফাঁকে দিই। আরেকটি প্রশ্ন এসে গেল আমার মনে আপনার কাছে। তরুণ বয়সে আপনি গিয়েছিলেন আমেরিকায়। এই তরুণ আমি বয়সে কথাটা আবার ক্লিয়ার হতে চাই। জি বলুন। কথাটা আমি আবার শুনতে চাচ্ছি, বুঝতে পারিনি। বলছি তরুণ বয়সে আপনি আমেরিকা গিয়েছিলেন। আজকে তরুণ বয়সে যেয়ে আপনি আজকে মাঝ বয়সে এসেও আপনি নিজেকে দাঁড় করিয়েছেন ওই জায়গাটিতে। এই তরুণদেরকে আপনি কি বলবেন? তাদেরকে দাঁড় করানোর জন্যে এই যে বহু আমেরিকাতে বহু তরুণ আছে বাঙালি যারা এখনো অড জব করছে। তারা নিজেকে দাঁড় করাতে গেলে তাদের কি পরামর্শ আপনি দেবেন? মানে বেশিরভাগই আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, অনেক বাংলাদেশী ছেলেরা মানে খাবার ছাড় করে। তো তাদের জিজ্ঞাসা করি যে, "তোমরা কিসের জন্য আসছো?" তো বলে কি যে, "আমরা স্টুডেন্ট ভিসায় এসেছি আর কাজ করি।" কারণ মাস শেষে ওদের দিতে হয়। আ টিউশন ফি দিতে হয়। এজন্য ওদের কাজ করতে হয়। তা আমি বলি, "পড়াশোনার সময় পাও কখন?" অনেক ছেলেরা আছে পড়াশোনা ছেড়েও দিছে। দিয়ে ওই কাজ করে ভালো পয়সা পাচ্ছে। পড়ালেখা করতে গেলে সময় লাগবে যেহেতু এই দেশে। এরকম করে অনেকে আছে আবার পড়ে। আমি তাদের কাছে বলি যে, "কাজ কাজ সামনে পড়ে আছে। চলার জন্য যেটুকু দরকার ঠিক আছে। কিন্তু লেখাপড়াটা" তাদের আমি সবসময় পরামর্শ দেই যে, এই নতুন তথ্য প্রযুক্তির যুগে প্রচুর সম্ভাবনা আছে তরুণদের বড় হওয়া। প্রচুর সম্ভাবনা আছে। তারা কম্পিউটার প্রযুক্তিগত তারপরে তারা ব্যবসায়িকভাবে তারা ডাক্তার হতে পারে। এখানে সব রকমের সুযোগ আছে। এমন কোন সুযোগ নাই যে এদেশে দেয় না। এমনকি এদেশে গাঁজারও চাষ হয়। কথা প্রসঙ্গে বললাম। যে যেটা বেছে নিতে পারে। যে যেটা বেছে নিতে পারে। এখানে যদি সে মনে করে যে আমি মানুষভাবে তৈরি করব, তার সব রকম সহযোগিতা এদেশের সরকার বহন করে। এজন্য বলি যে নিজেকে তৈরি করতে। নিজেকে তৈরি করলে কারো কাছে অবহেলা হতে হয় না। নিজেকে তৈরি করলে নিজেকে সুস্থ থাকা যায়, মন ভালো থাকে। মানুষকে সহযোগিতা করা যায়। সেই পরামর্শ তাদের দিই যে তারা নিজেকে নিজের মতো যে যেভাবে যে পর্যায়ে তার ব্রেইন খোলে যে আমি এইটা শিখবো, আমি এইটা করলে আমার জন্য ভালো, এইটা আমার ইচ্ছা করে। সে সেটাই করতে পারবে এদেশে। কোন আচ্ছা। কাজই ফেলনা না এদেশে। যেমন আমাদের আমি সাথে কোন কাজই আপা ফেলনা একটু মনে করি না। একটু থামাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুইডেন থেকে আইনুল হক। শুভেচ্ছা রইল সুইডেন থেকে। ধন্যবাদ আমি আইনুল সুইডেন আপনাকে। সরি। আমি হ্যাঁ, সুইডেনে গিয়েছি তো ওখানে অনেক বাঙালিদের সাথে পরিচয় ছিল। তাহলে আইনুলও একজন সাংবাদিক ছিল মেহেরপুরে। সে সুইডেনে এখন বসবাস করছে বহুদিন ধরে। সে নিজে ওখানে কাজ করে। আ আইনুল আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে সুইডেন থেকে। ধন্যবাদ আইনুল আপনাকে। আমরা আ এই যে জায়গাটি আপনার শুনছিলাম, যে জায়গাটিতে যে আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন অভিজ্ঞতা নিয়েছেন এবং সেই অভিজ্ঞতা থেকে আপনি পরামর্শ দিচ্ছেন। এ যারা তরুণরা কাজ করছে তাদেরকে আপনি পরামর্শ দিচ্ছেন যে তারা যেন লেখাপড়াটাকে করে এবং লেখাপড়াটা করতে গিয়ে তাদের অনেক বাধা হচ্ছে। এই যে অড জব করতে হচ্ছে, এই জব করে তাদেরকে আয় করে পড়তে হচ্ছে এবং এটা বেশ ব্যয়বহুল। তবুও কেন আমরা ওখানে যাচ্ছি? এটি আমার একটি প্রশ্ন। কেন যাচ্ছে এই বিষয়টা আমি বলি। সবচাইতে আমাদের আমাদের দেশ আমরা ভালোবাসি। সুজলা সুফলা বাংলাদেশ। আমাদের মাতৃভূমি, নারীর টান আমাদের থাকবেই। সমস্যা একটাই আমাদের দেশ এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কিনা আমি জানি না। আমি আমার কারোর কথা বলে না, আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলাম। যে আমি যদি বাংলাদেশে একটা নিরাপত্তা পেতাম, আজ বাংলাদেশকে আমিও একজন ডক্টর ইউনূসের মতো এগিয়ে যেতে পারতাম। এটা আমি আমার নিজের আত্মবিশ্বাস থেকে বললাম। কারণ আমার বাংলাদেশে ৫ টা দোকান ছিল, ৫ টা মার্কেটে। আমার একটা হেড অফিস ছিল। আমি আচ্ছা, নিজে কল্পনা করে এটা আইডিয়া করতাম যে আমার একটা হেড অফিস থাকবে। বনশ্রীতে আমার অফিস ছিল। আমার কারখানা ছিল। আমি আস্তে এগুচ্ছিলাম। যদি আমাকে সরকারি সহযোগিতা করত, পুলিশরা আমাকে একটু সাপোর্টে রাখত। আমি একজন মেয়ে, এই কারণে মানুষ দুর্বলতার সুযোগ পেয়ে আমাকে যেভাবে হয়রানি করেছে। এই হয়রানিটা যদি না হতো আমি কখনোই আমেরিকায় থাকতাম না। আমি বাংলাদেশেই থাকতাম। আচ্ছা, ৫ টা দোকান একেকটা দোকানে আমাকে ৳৫,০০,০০০ করে অ্যাডভান্স দিয়ে দোকান নিতেছে যেটা হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি, গ গ টুইন টাওয়ার, তারপরে অনেকগুলা দোকান মৌসাকি।
এই দোকানগুলা আমার লোন থাকার কথা ছিল 5 কোটি। আপনার নিজের কথাই বলেন। আমি কিন্তু সে জায়গায় আমার লোন ছিল কত মাত্র 3 লাখ। মাত্র 3 লাখ টাকা। একবার আমি ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে সময় মতো শোধ করার কারণে ডেইলি স্টার পত্রিকায় আমাকে নিয়ে ফিচার লেখা হয়েছিল। আমি একটা ছবি আপনাকে দিব। ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী আমাকে নিয়ে ছবি তুলেছিল মাঝখানে নিয়ে। অথচ সেই মানুষ আমি মাত্র 50,000 টাকা ঋণ খেলাপি হলাম। কেন হলাম? যে আমি সময় মতো কিস্তি দিতে পারি নাই। একটা কারণটা হচ্ছে ওই দেশে অরাজকতা, মারধর, ভাঙচুর, এই হরতাল, যার কারণে আমি টাকাটা ঠিক মতো ব্যবসা উন্নতি না হলে আমি টাকা দিব কোত্থেকে? তখন আমাকে ১ মাস টাকা না দিলেই ব্যাংকের ছেলেরা বাসায় চলে আসে। ব্যাংকের ছেলেরা কেন বাসায় আসবে? আমার একটা প্রতিষ্ঠান এত বড়। তোমাদের 10,000 টাকার কিস্তি আমার কাছে কোনো সমস্যা না। কিন্তু আমাকে তোমরা ইন্সপায়ার করো। আমাকে ইন্সপায়ার করো যে আমি আমাকে একটু সহযোগিতা করো যাতে আমি টাকাটা আদায় করতে পারি। আমারও তো অনেক জায়গায় টাকা পড়ে থাকতে পারে। তারা বলে কি এটা আমরা বুঝি না, আমাকে টাকা দেন। একবার তো ব্যাংকের লোকরা আমি কিছু বিষয় আমার মাথায় রাখতে পারতাম না। পরে চিন্তা করলাম যে এগুলা আমার কোনো কাজ হবে না, আমাকে কেউ দেখবে না। আমি আমেরিকা যেয়ে নিজেকে প্রতিষ্ঠা করব, মানুষ আমাকে ভালোবাসবে, দেখবে। আল্লাহ আমার সে আশা পূরণ করছে। আমি আমেরিকা আসছি, আমি আমার নিজের জায়গাতে চলে আসছি। একবার ফুলফিল আমার আশা। এখন শুধু এই যে আমি অ্যাক্সিডেন্ট করলাম, কত মানুষ যে আমাকে দোয়া করেছে, এটা আপনার বিশ্বাস, আপনি জানেন কিনা জানি না। আমি হ্যাঁ, আমি জানি এটা। এটা আপনি অ্যাক্সিডেন্ট করছিলেন, আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিভাবে? আপনি একটু বলুন তো এটা? আমি এটা কাজ করছিলাম। আমি তখন প্রচুর কাজ করতাম। যেহেতু আচ্ছা, বাংলাদেশে আমাকে প্রচুর টাকা পাঠাতে হতো। টাকা আচ্ছা। ব্যবসার জন্য না, বাড়ি কেনার জন্য না। কিছু হ্যাঁ। আত্মীয়স্বজন, কিছু ভাই ব্রাদারের সমস্যা ছিল। আমি তাদের জন্য আচ্ছা, আচ্ছা। সামান্য কিছু পাঠাতাম চিন্তা করতাম যে একটু কাজ করলেই তো কটে টাকা আসবে। এই টাকাটা ওদের দিব। একটু পরিশ্রম করলে অসুবিধা কি? আচ্ছা, 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 এইজন্য আচ্ছা। আমি কাজটা একটু বাড়িয়ে নিয়েছিলাম। আমি আচ্ছা, আচ্ছা। সপ্তাহে 65-70 ঘন্টা কাজ করতাম। ওই হুম, কাজ অতিরিক্ত কাজের চাপ পড়ে গেছিল হয়তোবা রাস্তা পার হতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলি। অ্যাক্সিডেন্ট করে আমি আর জানি না ২৬ দিন পর চোখ মেলে দেখি আচ্ছা। যে আমি হসপিটালে। অনেকেই আমাদের কুষ্টিয়া জেলা সমিতি, আমি কেন বলি কুষ্টিয়া জেলা সমিতি আমাকে যথেষ্ট আমার জন্য মসজিদে দোয়া করেছে। লোকজনকে ডাক দিয়ে আমার জন্য একটা মিলাদ মাহফিল করেছে আমার রোগ মুক্তির কামনার জন্য। একটা আমার কষ্ট লাগে, যদিও বলা ঠিক না। আমাদের মেহেরপুরের মানুষকে একটা ফোন করে আমার খবর নেয়নি, নিউ ইয়র্কে যারা থাকে। তারপরেও বলি আ তারা ভালো থাকুক। মানুষ তো আমার জন্য দোয়া করছে। একটা মানুষ একটা ফোন করেও খবর নেয়নি যে এই মানুষটা কেমন আছে। অথচ কুষ্টিয়া জেলার মানুষ, এইজন্য আমি বলি আমি বৃহত্তর কুষ্টিয়া জেলার মেয়ে। আমার জন্ম যখন হয়েছে তখন আমি কুষ্টিয়া জেলাতেই জন্ম। তখন হ্যাঁ, মেহেরপুর বৃহত্তর জেলা জেলাতে জন্ম হয়েছে। রাইট। হ্যাঁ, যেজন্য আমি বৃহত্তর বলি। তো জেলা। এই কষ্টটা তারপরে এখন আরো ভালো লাগছে যে মেহেরপুরের মানুষ আমাকে মেহেরপুরের মেয়ে বলে পরিচয় দিচ্ছে। সেই সম্মানটুকু আমি রাখতে পেরেছি। আমি সমাজের কাছ থেকে নিই নাই, আমি সমাজকে দিতে আছি খালি। সমাজকে খালি আমি দিচ্ছি আর দিচ্ছি। আমি সমাজকে নিব না। নিতে গেলে হয় না, দিতে হয়। দিতে গেলেই পাওয়া যায়। আমি রাইট। সেই আল্লাহ আমাকে এই দেশে সম্মানের সাথে রেখেছে। এদেশের কমিউনিটি, এদেশের বড়, বড় মানুষরা, এদেশের আমেরিকান ইলেকট্রিক, আপনার মনে করেন যে সিনেটর থেকে শুরু করে মেয়র পর্যন্ত সবাই আমাকে চেনে। দেখলেই চেনে। আমি যখন আলবেনিতে যাই, আলবেনি আমাদের নিউ ইয়র্কের রাজধানী। আমার গলায় যখনই দেখে একটা বড় ক্যামেরা, তখনই মনে করে আমি সাংবাদিক। তখনই আমাকে নিয়ে ওরা ওই কেবিনে চলে যায়। সেখানে সবার ঢোকা নিষেধ। ওখানে যেয়ে আমি তাদের ছবি তুলি। তো আমি এই নিউ ইয়র্কে অ্যাক্সিডেন্টের পরে আমি ব্রুকলিন চ্যাপ্টারে সাংবাদিক হিসাবে, সাংবাদিক শুধু না, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বানিয়েছে। কেন বানিয়েছে? আমি হতে চাইনি। আমি আপনি হতে তো চাইনি, কিন্তু তারা আপনি বানিয়েছে তো আমাকে। সিবিএস টিভির ফটোগ্রাফার ছিলেন। আপনি হ্যাঁ, কেন আপনাকে করবে না? কেন আপনাকে করবে না? আপনি তো সিবিএস টিভিতে ফটোগ্রাফারই। আমি সম্মানের সাথে কাজ করেছি। কোনো কিছু ভুল হলে তারা এত সুন্দর করে বুঝাতো, আমাকে আম্বিয়া বলতো না, বলতো মিস বেগম, মিস বেগম তুমি এটা এভাবে করবা, ছবিটা কাছে থেকে নিবা। কাছে থেকে নেওয়ার পরে আবার অফ করবা, আবার দূরে থেকে নিবা। এমন করে বোঝাতো। কিন্তু কখনো ধমক দেয়নি আমাকে। আমেরিকান আচ্ছা। আমেরিকান প্রতিষ্ঠানে জব করেছি দীর্ঘ ৯.৫ বছর। তারা কখনো আমাকে বকেনি, বুঝিয়ে দিছে যে তোমার এটা ভুল হচ্ছে। আমাদের কাজ করতে গেলেই তো ভুল হবে।
কিন্তু তারা বুঝিয়ে বলতো। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। এদেশে লেখাপড়া করতে গিয়েও আমি অনেক কিছু শিখেছি। আদব কায়দা, মানুষের সাথে কথা বলা, কোন কথার সাথে কি বলতে হয়। তারপরেও সব কথা মনে নাই। যেটুকু জানি চেষ্টা করি যে মানুষের সাথে ভালোভাবে চলতে। কোন মানুষের সাথে আমি ওই স্বার্থের জন্য মানুষের সাথে কোন কিছু করি না। কিন্তু মানুষ উম স্বাভাবিক চলতে গেলে বাধা-বিঘ্ন আসবে, কাঁটা আসবেই, কাঁটাটা আমাকে সরাতে হবে। কাঁটা যদি পায়ে দেই বা বিঁধবে, কাঁটা আমাকে সরাতে হবে আস্তে। কাঁটার সাথে ঝগড়া করলে হবে না। কাঁটা সরিয়ে রাইট। আমাকে হাঁটতে হবে। তো আচ্ছা, সবার আমাদের কাছে সাথে আমি এটাই বলি, অনেক মেয়েরা আছে খালি আত্মহত্যা করে। আপনি জানেন কিনা জানি না, মেহেরপুরে আমাদের এলাকায় প্রতি হ্যাঁ, বছরে হ্যাঁ। ১২ টা করে ১২ টার ফ্যামিলির মধ্যে শুধুমাত্র বিষ খাওয়া আর গলায় দড়ি দেওয়া। প্রচুর, প্রচুর। এক পর্যায়ে মেহেরপুরে অনেকে দাফন হইছে। মানে খালি বিষ খাইতো। একটু কথা শুনলে সহ্য করতে পারত না। বিষ খেয়ে মরে যেত। আমি কিন্তু এ কথা বলিনি। আমার ভাইয়ের মেয়ে অকালে ক্যান্সারে মারা গেল। আমার একমাত্র মেয়ে ভাইয়ের। ক্যান্সারে যখন মারা যায়, আমার ছোট সে। গ্রামের লোক বলতে লাগলো, "ও মারা নিয়ে যেয়ে আমি যদি মারা যেতাম তাহলে ভালো ছিল।" মানে আমি তখন একটু সংকটে ছিলাম। তা আমি বললাম, "আমি মরে মরে যাবো কোন দোষে? আমি কেন বিষ খাবো? আমি আমার নিজের পায়ে দাঁড়াবো। নিজের যোগ্যতায় আমি বড় হব।" আল্লাহ আমাকে আমার আশা, সব আশা পূরণ করছে। আমি আমার আলহামদুলিল্লাহ। সব জায়গা থেকে আমি সম্মান পাই। এটা আ আমার বড় আমা প্রাপ্তি। আমার কয়টা গাড়ি, বাড়ি আছে, এটা আমার প্রাপ্তি না। আমার প্রাপ্তি আমি সবার সম্মানে, সবাই আমাকে সম্মান করে। আমি ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে আপা মেয়ে আপা আপা আমি একটু দেখি যুক্ত হই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবারও শেষের বেলায় ফিরাতুল ইসলাম মাস্টার। তিনি বলছেন আলাপচারিতা অনুষ্ঠানটি মোনাখালীর বাসার থেকে দেখছি। টিটু ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাস্টার সাহেব। আপনি আমাদেরকে দেখছেন মোনাখালীর থেকে। আ অনেক, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। মাঝখানে একটু আমাদের ১ মিনিট মতো আমরা একটু আপাকে হারিয়ে ফেলেছিলাম নেটওয়ার্কের কারণে। আমরা শেষ প্রান্তে এসছি। আ আমরা একটু আপার কাছ থেকে শেষ বেলায় একটু শুনতে চাই যে শেষ বেলায় গোছানো কিছু কথা। সেই গোছানো কথার বলতে এইটা যে আপনার জীবন সংগ্রাম দিয়ে আপনি নিজেকে যে জায়গাটিতে প্রতিষ্ঠিত করেছেন, এই মেহেরপুরের জন্য আপনি সাহায্য সহযোগিতা করেছেন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং অনেককে দিয়েছেন এটা আমি জানি। এবং এটা আপনি করেছেন। তখন আপনার চাকরি ছিল এবং চাকরি থাকার কারণে আপনি এটা করেছেন। এমন কিছু, কিছু ভালো, ভালো লোককেও আপনি সাহায্য করেছেন। এটা আমি জানি। কিন্তু আজকে আপনার চাকরি নেই। আ অথচ আপনি যেভাবে আছেন সেটি হলো যে সরকারের অ সাহায্য সহযোগিতা নিয়ে করছেন। আর আপনি নিজেই একটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছেন। যে প্রতিষ্ঠানটির বয়স বোধহয় এখন ৭ বছর না ৮ বছরে দাঁড়ালো। জি, ৮ বছর। ৮ বছরে দাঁড়ালো। আ এটি আমাদের জন্যে একটি গর্বের বিষয় এবং শুধু তাই না, আপনাকে নিয়ে আমরা যেটা ভাবছিলাম আমি যেটা ভাবছিলাম সেটি হলো যে একজন সিনেটর, আমেরিকান সিনেটর তার সাথে আপনার ছবি এবং সে আপনাকে অ্যাওয়ার্ড দিচ্ছে। আপনার মেয়র আপনাকে অ্যাওয়ার্ড দিচ্ছে। আপনি এই যে অ্যাওয়ার্ড গুলা পাচ্ছেন, এরকম অ্যাওয়ার্ড পাওয়ার সংবাদ আমরা খুবই কম পাই। বিশেষ করে বাঙালিদের। তাও আবার খোদ আমেরিকা থেকে। এবং খুব বিশেষ, বিশেষ ব্যক্তিরা এটা পেয়ে থাকে। তা আপনি অবশ্যই সৌভাগ্যবান সেক্ষেত্রে। আজকে আপনার কাছ থেকে এই শেষ বেলায় শুধু ১ মিনিটে এই যে আলাপচারিতার সাথে আপনি যুক্ত হয়েছেন, এই আলাপচারিতার সাথে আপনার পরিচয় কিভাবে ঘটলো এবং আলাপচারিতায় আপনি যে আসলেন, কেন আসলেন বলুন তো একটু আমাদেরকে একটু মূল্যায়ন করুন আলাপচারিতা নিয়ে। আমি উম আমি কিভাবে আসলাম এটা তো আপনি জানেন, তো হ্যাঁ, আপনি সেটা আমি জানি না। না কেন আসলেন আরকি? কিভাবে নয়? মানে হ্যাঁ। আমি আসলাম যে আমি এক আ মানুষকে রফিকুল আলম, সাংবাদিক রফিকুল আলম বলছে, "অনুরোধ করছি ভ্রমণ কাহিনী প্রকাশ করার জন্য। অনুরোধ এটা থাকবে।" আমি লিখেছি বাট আমি এখনো প্রকাশ করিনি। কারণ উনি লিখেছেন আস্তে, কিন্তু আস্তে এখনো প্রকাশ করেননি। মামনুর আহমেদ প্রাণবন্ত আলোচনা, খুব সুন্দর উপস্থাপনা। অতিথি খুব নমনীয় কথা বলেন। ভালো লাগলো। শুভকামনা। মামনুর ভাই ইনি অধ্যাপক ছিলেন, লেকচারার ছিলেন হ্যাঁ, জি, দারিয়াপুর জি। কলেজের মুজিবনগরের। মামনুর ভাই আপনার খুব সুনাম করেছে দেখছি। হ্যাঁ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা। রফিকুল সাহেব আপনাকে বলেছে যে আপনি একটা ভ্রমণ কাহিনী অবশ্যই লিখে ফেলেন। আমরা সাংবাদিক হিসেবে অবশ্যই বলব আপনাকে যে আপনি লিখবো লিখে কারণ ফেলেন। আমি অনেক দেশ ঘুরেছি। লেখা আছে তো আমি লিখবো আস্তে, আস্তে। প্রিন্ট আমি প্রিন্ট করে ফেলেন আরকি। আমি একটা কথা বলতে চাই
যে জি বলুন। বিশেষ করে আমাদের মেয়েদের কথা বলি। আমি যেহেতু মানুষ হিসাবে নিজেকে মনে করি যে মেয়েরা আহ, সবসময় নিজেকে নিজে সংসার বাঁচিয়ে নিজেকে নিজের মতো তৈরি করলে সংসারও ভালো থাকে, নিজেও ভালো থাকে। হ্যাঁ, এই যে হ্যাঁ। মানুষরা আমরা আমরা বাধা বলি, পরিবার থেকে বাধা। বাধা আমার আসে নাই তা আমি বলবো না। আমারও বাধা এসেছে। অনেক বাধা এসেছে। কিন্তু আমি বাধাটা অতিক্রম করছি তাদের উদ্বুদ্ধ করে। তাদের আমি যুক্তিযুক্ত কথা বলে আমি আমার জায়গায় চলে এসেছি। আমার মা বলত, "সেলাই শিখে কি করবা? আমাদের টেইলর মাস্টার আমরা কাজ জামা কাপড় সেলাই করে দিবে। তো আমাদের বাড়ির মেয়েরা চাকরি করবে না। আমাদের কি অভাব আছে নাকি?" কিন্তু আমার ইচ্ছা আমার নিজের তৈরি করা একটা পোশাক আমি নিজে পরবো। এটা আমার ভালো লাগবে। যেমন আমেরিকাতে একেকটা ব্লাউজ সেলাই করতে নেয় $50, তার মানে বাংলাদেশী প্রায় ৳৬,০০০ পড়ে যায়। ৫,৫০০। বাপরে! সে ব্লাউজটা আমি নিজে বানাই। তাতে কি আমার মান-সম্মান চলে গেল? আমি না, নিজে না, না। ডিজাইন করে আমি আমার শাড়ি পরি। অনেকে বলে, "আপনি কি নেপালি?" তো সেটা না। আমি আমার 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 একটা ট্র্যাডিশন। এটা আমার আমার নিজের একটা পোশাক। আমি নিজে ডিজাইন করে পরি আমার হ্যাঁ, মতো। হ্যাঁ, হ্যাঁ। আপনার একটু এটা আমার ব্যতিক্রম লাগে। আপনার পোশাকগুলাই আমি দেখেছি ফেসবুকে যে কয়েকটা আপনি অনুষ্ঠানে গিয়েছেন। আপনাকে আসলেই একটু ব্যতিক্রম লাগে। এবং আপনি আমি খুব আমার মতো করে চলি। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে আপনি ভীষণ আব্রুর সাথে থাকেন। এইটা মানে রাইট। আ মানে এটা আসলেই খুব ভালো বাঙালি লাগে। এদেশে কারণ কারণ আমাদের আমেরিকাতে চলার স্বাধীনতা অনেক আছে। জি, জি, জি। এদেশে আমাদের পোশাকের স্বাধীনতা আছে। জি, 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 জি। আমি আমার আমার ট্র্যাডিশন এ আমি আমার বাঙালি আমার মতো। যখন আমি চাকরি করব তখন সেখানে আলাদা ঠিক আছে। কিন্তু স্বাভাবিক চলাফেরায় আমাদের শাড়ি পরে আমেরিকানরা খুবই পছন্দ করে। আমি একবার আচ্ছা, ঈদের দিন আমার অফিস ছিল ঈদের দিন। ঈদের দিন আমার অফিস ছিল সেদিন। তো আমি চিন্তা করলাম ঈদের দিন আমি অফিসে যাব শাড়ি পরে যাই। অনেকে বলল শাড়ি পরে গেলে তোমাকে বকবে। আমি তাই তো। তারা এত অ্যাপ্রিশিয়েট করছে আমার সাথে ছবিও তুলছে। তারপর আমি আচ্ছা, আচ্ছা। অনেকদিন আগে আমি ফেসবুকে সেটা পোস্ট করেছিলাম। আমাদের সম্মানিত ভাই সৈকত রুশদি ভাই এত হ্যাঁ, হ্যাঁ। সুন্দর একটা কমেন্ট করেছিলেন যে বাঙালিতে শাড়িতে ভালো মানিয়েছে। সেদিন আমি হ্যাঁ, অফিসে ছিলাম। তো তারা কিন্তু আমার ওয়াও! পোশাককে অসম্মান করেনি। বললাম যে এখানে যে আমাদের আজকে একটা উপলক্ষ। ওদের বললাম যে আমাদের ঈদ। তখন ওরা বলল যে, "না ঠিক আছে।" তারা কখনো আমাকে অমান্য করেনি। অ্যাপ্রিশিয়েট সৈকত রুশদি তো কানাডাতে আছে। উনি রাজনৈতিক উনি বিশ্লেষক অনেক হিসেবে অনেক কানাডাতে কাজ আমাকে করেন। মানে খোঁজ খবর হ্যাঁ, নেন। আমি হ্যাঁ, উনি ভালো। আচ্ছা, আমি যে প্রশ্নটি করেছিলাম আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ প্রান্তে। তো সেই জায়গায় জানি যদি আবার সরি। আবার একটু আপনাকে নিয়ে যাই। আমরা একটু ওই কথার মধ্যে অন্য কথায় চলে গেছিলাম যে এই আলাপচারিতাতে আপনার সাথে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যায়নটা কি? আপনি কিভাবে দেখছেন? আমি এই আলাপচারিতায় যেটা আমি বলছি যে আমার মতো অনেক মানুষ আশা করি এটা দেখে তারা তাদের নিজেকে ইন্সপায়ার করবে, নিজেকে নিজের মতো তৈরি রাইট, করবে। রাইট। আমরা চাই আমরা বাঙালি, আমরা আমাদের নিজস্ব সংসার, সন্তান, ধর্ম সমস্ত কিছু মেনে আমরা অনেক কিছু করতে পারি, বুঝাতে পারি। যাদের পরিবারের সবার প্রতি শান্তি আনতে পারি। আমরা সংসারে অশান্তি না করে শান্তি বিরাজ করে আমরা নি নিজেকে নিজের মতো তৈরি করতে পারি। যেমনটা করতে পেরেছি আমি। হুম, যেমন আম 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 বললাম না বাধা ছিল, আমি বাধা অতিক্রম করছি তার মানে এই নয় না আমি মানুষের সাথে গ্যাঞ্জাম করেছি। আমি হুম, বুঝিয়ে আমি আমার জায়গায় দাঁড়িয়েছি। এরকম অনেকেই হুম। পারবে। যাদের প্রয়োজন তারা তাদের মতো করে সবাইকে বলছি না। সবাই এখন অনেক উন্নত হচ্ছে। আমাদের মেহেরপুরে অনেক ভালো, ভালো অনুষ্ঠান আ মানে মানুষ করে। মেহেরপুরে ভালো, ভালো ব্রিলিয়ান্ট বের হয়েছে। আমি তাদের মধ্যে তেমন কিছুই না। আমি নগণ্য একটা মানুষ। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি যেটুকু জানি সেটুকু আমি পূরণ করেছি। এবং সেটুকুই মানুষকে বলতে চাই যে সবাই নিজের মতো করে সৎ পথে সততার সাথে নিজেকে নিজের মতো তৈরি করা যায়। তো রফিকুল আমি আলম সাহেব একটাই শেষ বেলায় একটা প্রশ্ন করেছে। আপনার কথার মাঝে কথা শেষ বেলায় একটি প্রশ্ন করেছে রফিকুল আলম সাহেব। তিনি বলছেন, "আমেরিকায় কি হিজড়া দিবস পালন করে?" হ্যাঁ, আমেরিকাতে হিজাব দিবস পালন করে মাজেদা উদ্দিন নামে একজন চিটাগাং বাড়ি। না, উনি এই হিজড়া মানে ট্রান্সজেন্ডার, হিজড়া ট্রান্সজেন্ডার। না, হিজড়া হ্যাঁ। বলতে এখানে কিছু নাই। এখানে হিজড়া না হিজাব দিবস বলতে জানি না। না, না, হিজড়া না, দিবস হিজড়া। ট্রান্সজেন্ডার যারা। আমি জানি ওই যে তৃতীয় লিঙ্গ যেটা বলে। হ্যাঁ, তিতুলাকে এখানে রাইট, রাইট। হিজড়া দিবস আ
পালন করে কিনা, এখানে তো নানান রকম দিবস পালন করে। এখানে কোনো দিবসের কোনো নাই। সব দিবসে স্বাধীনতা আছে। ঠিকানা নেই, হয়তোবা যে করে। যেখানে পারে যে সেটাকে করে, হয়তোবা করে। যে যেভাবে আচ্ছা, সরকারিভাবে যেটাই অনুমোদন আছে সেটাই করে। এখানে আচ্ছা, সবকিছুরই অনুমোদন আছে। এটা আচ্ছা, আমরা যেমন আমাদেরটা চলি, আমাদের ইসলামিক এখানে মাদ্রাসাও আছে। প্রচুর মাদ্রাসা আছে। আমাদের অলিতে গলিতে মসজিদ আছে, নামাজ পড়ে সবাই। মসজিদে আচ্ছা, জায়গা হয় না। সবই আছে। আচ্ছা, এ আচ্ছা, দেশটা একটা শান্তির দেশ। আমি আচ্ছা, বারবার এক আচ্ছা, কথাই বলব যে এটা শান্তির দেশ। আমরা আরামে ঘুমাতে পারি। এখানে মেয়েদের কোনো সমস্যা নাই। মেয়েরা নিজের মতো করে চলতে পারে। তার মানে এই নয় যে মেয়েরা আমরা অ্যাডাল্ট মানুষ যে যেভাবে চায় সেভাবে চলতে পারে। আচ্ছা। তাহলে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে আরেকবার একটু শেষ বেলায় আবার আপনার কাছ থেকে জানি যে আপনারা আজকে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনার কেমন লাগলো দেশের মাটির মানুষের সাথে কথা বলতে আ পেরে আপনার? অনুষ্ঠানে যুক্ত হয়ে খুবই ভালো লাগছে এবং খুবই আন্তরিক লাগছে যে সব মানুষ রেসপন্স করছে, আমাকে দেখছে এবং আপনি আপনি অনেক মান্যবর একজন মানুষ আমি শুনেছি যে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। এই যে সম্মান, এটাও আমি একটা অ্যাওয়ার্ড প্রাপ্তির মতো মনে করছি। তো আমি চাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন আমার ভবিষ্যতে আমার এনজিওর মাধ্যমে আমি আমার দেশের জন্য যেন কিছু করতে পারি। যেহেতু গভর্নমেন্ট আমাকে পারমিশন অলরেডি দিয়ে দিছে। আমার অ্যাপ্রুভ করেছে সবকিছু। আচ্ছা, আমি ভালো একটা কিছু করতে পারবো। তো এইটা আচ্ছা, দিয়ে আমি করতে পারি। কারণ আমার এই ইচ্ছাটা যেন আল্লাহ পূরণ করে। আর আমার বলতে গেলে যে আমি অনেক কথাই বলতে পারিনি সেটা মনে হচ্ছে। অনেক কথা ছিল। মানে প্রতিকূলতা সবকিছুই আছে। তো আ আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমাদের মেহেরপুরবাসীর জন্য, বিশেষ করে আমার কুষ্টিয়াবাসীর জন্য আমি বলতে চাই। কারণ কুষ্টিয়ার মানুষ আমাকে এখানে যথেষ্ট ভালোবাসে এবং তাদের সমিতির আমি উপদেষ্টা। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো তাদের সমিতিতে সেখানে বিআরবি ক্যাবলের মানুষ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। তারা আমাকে খুবই অ্যাপ্রিশিয়েট করে। অনুষ্ঠানে গেলে সবাই আমার সাথে দেখা করে। তো এইজন্য বলি সবার জন্য শুভকামনা। আমাদের মেহেরপুরে সবার জন্য, বড় ভাই, ছোট সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা এবং সম্মান। আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আবার কোনো বিষয় নিয়ে আপনাদের এখানে আমার এনজিও নিয়ে আবার আসতে পারি। আমার এনজিওর কাজ চলছে এইগুলা নিয়ে। আমাদের অনুষ্ঠান সাথে করব। যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আলাপচারিতার পক্ষ থেকে। আপনি আমাদেরকে সময় দিলেন। আপনার যথেষ্ট সময় ব্যস্ততা রয়েছে। তার মাঝেও আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। এই অনেক সময়টুকু দেওয়ার জন্য আপনাকে প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের মেহেরপুরের আ মুখ মেহেরপুরের মেয়ে আম্বিয়া অন্তরার সাথে। আম্বিয়া বেগম অন্তরা তিনি আমেরিকাতে বসবাস করছেন এবং তার মুখ থেকেই আমরা সবকিছু শুনতে পেলাম যে তিনি কেন আমেরিকাতে গেলেন এবং আমেরিকাতে যেয়ে নিজেকে কিভাবে দাঁড় করালেন। খুব তরুণ বয়সে তিনি এসেছিলেন। এই তরুণ বয়সে তিনি উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে কাজ করেছেন এবং বাংলাদেশে কাজ করার পরে উদ্যোক্তা হিসেবে সেখান থেকে তিনি চলে গেছেন আমেরিকা। আমেরিকাতে জীবন কে পরিচালিত করতে তিনি অনেক কষ্ট করেছেন এবং সেখানে লেখাপড়া শিখে তিনি নিজেই একটি এনজিও প্রতিষ্ঠা করেছেন। তার কথাগুলো আমাদের কাছে আজকে এই আলাপচারিতাতে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন বা যুক্ত পরে হবেন, তারা দেখবেন হয়তো এই অনুষ্ঠানটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমাদেরকে জানাবেন। খারাপ লাগলেও আমাদেরকে বলবেন কোন জায়গাটি খারাপ লেগেছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকুন এবং ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। আপনারা সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।